আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা একটু আমাকে জানাবা যে ভাইয়ার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু তোমরা কমেন্টে জানাবা। আর ভিডিও ক্লিয়ার আছে কিনা। তোমাদের ক্লাস একটু আগেই শেষ হয়েছে, তাই আমি একটু দেরি করে শুরু করছি, কারণ একটা ক্লাস চলাকালীন যদি আরেকটা ক্লাস চলে তাহলে তোমাদের কনসেন্ট্রেশন থাকবে না। আমি একটু দেরি করে শুরু করছি, যেহেতু তোমাদের ম্যাথ ক্লাসটা একটু আগেই শেষ হয়েছে। তোমরা জাস্ট আমাকে জানাবা যে ভাইয়ার ক্লাস কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, আর আমার ভিডিওগুলো দেখা যাচ্ছে কিনা। একটু এই দুইটা জিনিস আমাদেরকে একটু মেনশন করে জানাও, আমাদেরকে একটু কমেন্টে জানাও। এই দুইটা জিনিস আমাদেরকে একটু কমেন্টে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কোনো সমস্যা? নাইমুর রহমান বলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম, অল ক্লিয়ার। সাফি আল মুত্তাকি অল ক্লিয়ার। ওকে, হ্যাঁ, তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো যারা এই কোর্সটা করতেছে। আচ্ছা, এটা কি নতুন চ্যাপ্টার না তোমাদের? আচ্ছা, তোমাদের একটু বলে দিই, তোমাদের ম্যালেরিয়া টপিকটা বাকি আছে, তো আমি তোমাদের ম্যালেরিয়া টপিকটা পড়াই দিব। আর মেবি আরেকটা কিছু জানি একটা বাকি আছে, সেটাও আমি পড়াই দিব। ওটা আগে পড়াচ্ছি না, বিকজ একটা ফ্রেশ টপিক শুরু করলে ভালো হয়। আমি অর্ধেক থেকে যদি পড়াই তাহলে তোমাদের কনসেন্ট্রেশন থাকবে না। তোমাদের মনে হয় আমি যতটুকু জানি যে ব্যাকটেরিয়ার জনন না কি বাকি আছে, ওইটা যদি তোমাদের শুভ্রভাবে না করাই তাহলে আমি করে দিব, সমস্যা নাই। আর আমি ম্যালেরিয়াটা পরে দিচ্ছি তোমাদেরকে, তো তোমরা একটু কনসেন্ট্রেশন করবা। ম্যালেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, অণুজীব চ্যাপ্টারের এই ম্যালেরিয়া টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য। সো তোমরা খুব মনোযোগ দিবা ক্লাসে, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে। বিকজ অণুজীব টপিকটা কিন্তু তোমরা এখন বুঝতে পারতেছ যে আমরা যারা করোনা ভাইরাস, চারিদিক দিয়ে যে করোনা ভাইরাসের একটা ছড়াছড়ি, এখন রিসেন্টলি একটা নতুন ভেরিয়েন্ট আসছে, তোমরা জানো যে আতঙ্ক শুরু হয়েছে, ওমিক্রন, তাই না? তো এগুলো কি? এগুলো তো অণুজীবী, তাই না? আমরা ভাইরাসকে তো অণুজীবের আন্ডারেই পড়ি, যেহেতু ভাইরাস কিন্তু জীব না, আমরা জীব বলা যায় না, তবুও কিন্তু ভাইরাসকে আমরা মাইক্রোবায়োলজি বা অণুজীবের আন্ডারে পড়ি, তাই তো? তো এইসব অণুজীব টপিকটা এখন মানুষ বুঝতেছে যে অণুজীবটা কত গুরুত্বপূর্ণ। অণুজীব যে কত গুরুত্বপূর্ণ, এটাকে যদি হেলাফেলা করা হয় ভবিষ্যতে, এটা এখন তো করতেছে, দেখতেছো, ভবিষ্যতে যে এটা আরও মারাত্মক কোনো একটা ডিজিজ নিয়ে আসবে না সেটার গ্যারান্টি নাই। যেমন এখন দেখো ওমিক্রন চলে আসছে, তাই না? তো কত কিছু আসবে আরও সামনে, বিকজ আমরাই করতেছি, আমরাই এগুলোর জন্য দায়ী। ঠিক আছে? আচ্ছা, তো ম্যালেরিয়া তোমাদের অণুজীবের আন্ডারে এই টপিকটা পড়ানো হয়। আমি এটা শুরু করতেছি। আই হোপ আমার কথাগুলো শোনা যাচ্ছে। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আই হোপ আমি ক্লাস শুরু করে দিতে পারি তো? তোমরা একটু বলো তো, আমি ক্লাস শুরু করে দিতে পারি তো? আই হোপ আমি ক্লাস শুরু করে দিতে পারি তো? তোমরা একটু বলো তো, আমি হ্যাঁ, তোমরা বলতেছো পারি, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। দেখো, ম্যালেরিয়া যেটা অণুজীবের আন্ডারে পড়ানো হবে তোমাদেরকে, সেটা হচ্ছে ম্যালেরিয়া অ্যাকচুয়ালি কি। তোমাদেরকে যদি বলা হয় ম্যালেরিয়াটা কি, অনেকে বলবে ভাইয়া ম্যালেরিয়াটা একটা জীব, বলতে পারে, অনেকে বলতে পারে ভাইয়া ম্যালেরিয়াটা একটা জীব। কিন্তু এই ভুল টুল করা যাবে না। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যেমন অনেককে জিজ্ঞেস করে কোভিড-19 কি, হোয়াট ইজ কোভিড-19? তো বলবো যে ভাইয়া কোভিড-19 মানে হচ্ছে করোনা ভাইরাস, কোভিড-19 মানে হচ্ছে করোনা ভাইরাস মানে জীব। কিন্তু আনসার তো সেটা না। কোভিড-19 মানে হচ্ছে করোনা ভাইরাস দ্বারা যে রোগটা করানো হয়, মানে এটা হচ্ছে রোগের নাম। কোভিড-19 হচ্ছে কি? রোগের নাম। ঠিক আছে? ঠিক সেমভাবে ম্যালেরিয়া যদি জিজ্ঞেস করা হয় তাহলে ম্যালেরিয়াটা অ্যাকচুয়ালি কি ভাইয়া? ম্যালেরিয়াটা হচ্ছে একটা রোগের নাম। এটা সাধারণত মারাত্মক জ্বর নামে পরিচিত। এই জ্বর অনেক সময় তোমার মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে। কিছু ম্যালেরিয়া রোগ আছে যেগুলো অনেক সময় মারাত্মক, ম্যালেরিয়াগুলো আমরা সামনেই পড়ব, ওই মারাত্মক ম্যালেরিয়াগুলা মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে
থাকে, আবার কিছু ম্যালেরিয়া আছে যেগুলো তেমন ক্ষতি করে না, সেগুলো আমরা সামনে দেখব। তাহলে হোয়াট ইজ ম্যালেরিয়া? ম্যালেরিয়া অ্যাকচুয়ালি একটা রোগের নাম, একটা রোগের নাম, নট অনুজীব, নট জীব। ইটস এ ডিজিজ, ইটস এ ডিজিজ, এটা একটা রোগের নাম। এখন ম্যালেরিয়া কিসের কারণে হয়? দেখো নর্মালি রোগ তো অনেক কারণে হইতে পারে না, রোগ অনেক কারণে হইতে পারে। সেটা ভাইরাসের কারণে হইতে পারে, সেটা ব্যাকটেরিয়ার কারণে হইতে পারে, সেটা এমনিই হইতে পারে, যে কোনো কারণেই হইতে পারে। তো এই ম্যালেরিয়া রোগ যেটা, সেটা কার কারণে হয়ে থাকে? দ্যাট মিনস ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবের কারণে হয়ে থাকে। কার কারণে হয়ে থাকে? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবের কারণে। আর ওই ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবটাকে যদি আমাকে চিনতে হয়, তাহলে আমি বলবো, আপাতত বলবো ম্যালেরিয়াল প্যারাসাইট বা ম্যালেরিয়া পরজীবী। এটাকে কি বলা হয়? ম্যালেরিয়াল প্যারাসাইট। ইংরেজি নাম জানতে হয়। প্যারাসাইট মানে কি? পরজীবী। তোমরা প্যারাসাইট শব্দটা তোমরা যারা হলিউড মুভি দেখো, বা গত বছর মনে হয় একটা অস্কার জয়ী সিনেমা ছিল, হলিউড মুভি ছিল, সেটা অবশ্য হলিউডের না বলে আমি এটাকে কোরিয়ান না জাপানিজ, মেবি আমি ভুলে গেছি, কোরিয়া হইতে পারে। কোরিয়ান একটা ফিল্ম ছিল যেটা প্যারাসাইট, যেটা অস্কার জিতছিল গত বছর মেবি। সো এই প্যারাসাইট শব্দটা, ওটার প্যারাসাইটও মানে সেটাই বুঝেছে। প্যারাসাইট শব্দটার অর্থ হচ্ছে পরজীবী। একটা ফিল্ম আছে, ফিল্মটা খুব সুন্দর, পারলে দেখিও। তো ম্যালেরিয়া পরজীবী, এটার নাম হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। তার মানে আমাকে বলো তোমরা, ম্যালেরিয়া হচ্ছে কি? রোগের নাম। আর ম্যালেরিয়া রোগটা কার কারণে হয়, কিসের কারণে হয়? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব, এটাকে কি বলা যায়? ম্যালেরিয়া পরজীবী। আরো আমরা সামনে গেলে দেখবো আসলে ম্যালেরিয়া পরজীবীটা কে। মানে এখন আস্তে আস্তে একটু সামনে, আস্তে আস্তে উঠতে হবে। হ্যাঁ, হুট করে উঠে গেলে তো হবে না। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবটাকে বলো তো? ম্যালেরিয়া পরজীবী। কে? ম্যালেরিয়া পরজীবী। এখন একটা কথা তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, ভাইয়া এই যে প্যারাসাইট বলতেছেন, এই প্যারাসাইট বা পরজীবী বলতে আমরা কি বুঝি? এই যে ভাই আপনি প্যারাসাইট বলতেছেন, প্যারাসাইট ফিল্ম, একটা ফিল্মের নাম ছিল, অস্কার জয়ী ফিল্মের কথা বলছি না, প্যারাসাইট, ওটার নামও প্যারাসাইট ছিল, এটাও প্যারাসাইট। তো প্যারাসাইট শব্দটার অর্থ কি? বাংলায় যদি বলি পরজীবী। এখন ভাই পরজীবী মানেটা কি সেটা তোমাদেরকে বুঝতে হবে। দেখি বলো, পরজীবী। পর মানে পর, আপন মানে নিজ, আর পর মানে পর। দ্যাট মিনস যে সকল জীব অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় পরজীবী। পর আপন মানে নিজ, পর মানে অন্যজন। তার মানে যে সকল জীব অন্যজনের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে তাদেরকে বলা হয় পরজীবী। মানে এরা স্বাধীনভাবে বাঁচতে পারে না। এরা বাঁচতে হলে অন্য একটা জীব লাগবে, যার দেহে সে বসবাস করবে, যার দেহে সে থাকবে, যার দেহে থেকে ওর পুষ্টি খাবে, ওর পুষ্টি খেয়ে সার্ভাইভ করবে। আর এমনিতে যদি সে কোনো জীবের উপর বসবাস করতে না পারে, যদি স্বাধীনভাবে বসবাস করতে চায়, তাহলে সে বসবাস করতে পারবে না। এদেরকে বলা হয় পরজীবী। যারা নিজ থেকে বসবাস করতে পারে বা স্বাধীনভাবে বসবাস করতে পারে না, তারা অন্য একটা জীবের উপর নির্ভরশীল, এবং তা ওই জীবের খাবার টাবার খাইয়ে মোটা টোটা হইয়ে তোমার কি এই মোটা টোটা হয়, পুষ্টি খায় কি করে? সার্ভাইভ করে। ঠিক আছে, এরাই হচ্ছে পরজীবী। তাহলে তোমরা নোট করবা, লিখো পরজীবী মানেটা কি। এখানে লিখতে পারো, এই যে পরজীবী দিয়ে এভাবে লিখবা, পরজীবী 1 নাম্বার দিয়ে এভাবে লিখতে পারো। এখানে অনেক বোঝার আছে, ঠিক আছে, ছোট্ট একটা শব্দ, বাট এটার গভীরতা অনেক বেশি। পরজীবী মানে কি তোমরা লিখতে পারো, এমন জীব, লিখো এমন জীব। আজকে খুব বেসিক জিনিস শিখবো। হ্যাঁ, এমন জীব যারা পোষক দেহের, লিখো আমার সাথে সাথে লিখো, খাতা কলম নিয়ে বসো, যারা পোষক দেহের উপর মানে স্কিনে বসবাস করতে পারে, और ভেতরে, পোষক দেহের ভেতরে, একেবারে ভেতরে ঢুকে যাবে, ভেতরে বসবাস করে পোষক দেহের পুষ্টি খেয়ে বেঁচে থাকে। পোষক দেহের, লিখো আমার সাথে সাথে, পুষ্টি খেয়ে বেঁচে থাকে। আমার সাথে সাথে লিখো, আজকে অনেক বেসিক জিনিস জানতে হবে। বেঁচে থাকে, তারাই হচ্ছে পরজীবী। পরজীবীর অল্টারনেটিভ যদি বলি, অপোজিট বলি, তাহলে এটা হবে মুক্তজীবী।
পরজীবীর অল্টারনেটিভ কি মুক্তজীবী, ওই যে স্বাধীনভাবে থাকতে পারে বলছি না, আমরা কি মুক্তজীবী না পরজীবী? তোমাদের কি মনে হয় মানুষ কি পরজীবী না মুক্তজীবী? মানুষ হচ্ছে মুক্তজীবী, কারণ আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি, আমাদের অন্য কারোর দরকার নাই। আবার অনেকে বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া আমার এই জীবনটা বৃথা, হ্যাঁ তুমি না থাকলে আমিও নেই। ওরা কিন্তু পরজীবী, ওরা মানুষ হইলেও ওরা পরজীবী। অনেকে আছে না যে তুমি ছাড়া আমি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তো এই যারা বলে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না বা তুমি ছাড়া আমার এই জীবন বৃথাহীন, তাদেরকে তুমি পরজীবী ডাকবা। যদিও তারা মুক্তজীবী, বাট তারা তো বলতেছে তো ওকে ছাড়া বাঁচবে না, ওকে ছাড়া সে তার জীবন বৃথাহীন। তার মানে তার বেঁচে থাকাটা পুরোপুরি তার উপর ডিপেন্ড করে, দ্যাট মিনস সে পরজীবী। আচ্ছা যাই হোক, মশকারি করতেছি। সেটা হচ্ছে মানুষ কিন্তু মুক্তজীবী, বিকজ মানুষ কিন্তু স্বাধীনভাবে বসবাস করতে পারে, অন্য কারোর উপর নির্ভরশীল নয়। এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন এখানে কিন্তু আরো কিছু জিনিস জানতে হবে। নর্মালি পরজীবী যারা 2 নাম্বার দিয়ে লিখো, তারা কিন্তু প্রকৃত কোষী হয়। তারা কিন্তু যারা পরজীবী তারা মূলত প্রকৃত কোষী হয়। তোমরা জানো প্রকৃত কোষী মানে কি? প্রকৃত কোষী মানে হচ্ছে যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে, যাদের বিভিন্ন অঙ্গাণুগুলা থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা, এগুলো তো জানো, এদেরকে বলে প্রকৃত কোষী। এবং এরা বহুকোষীয় হইতে পারে, এককোষীয় হইতে পারে। রিমেম্বার, এরা বহুকোষী মানে তো অনেকগুলো কোষ, অথবা এককোষী মাত্র একটা কোষ। তার মানে মূলত এরা বহুকোষী, লিখো আমার সাথে সাথে ভাই, মূলত বহুকোষী, তবে এককোষীয় হতে পারে। আমি একটু বিশ্রী করে লিখতেছি কারণ তাড়াতাড়ি লিখবো, তো তোমরা এগুলা নিজ দায়িত্বে বুঝে নিবা, কারণ আমি মুখে বলতেছি। তবে এককোষী হতে পারে। এককোষীর মধ্যে একটা এক্সাম্পল দিতে পারো, যে এরকম একটা এক্সাম্পল কি, যারা এককোষীর সাথেই লিখবা, হ্যাঁ বহুকোষীর সাথে না, কারণ এটাই দরকার আমাদের এই চ্যাপ্টারে, এটাই দরকার। সেটা হচ্ছে প্রোটোজোয়া। লিখো প্রোটোজোয়া, এটাই আমাদের দরকার। আমাদের বহুকোষী টৌকোষী দরকার নাই, আমাদের এককোষী দরকার। বিকজ ম্যালেরিয়া করবে কারা? যারা হচ্ছে প্রোটোজোয়া। তোমরা এই প্রোটোজোয়া শব্দটা কিন্তু তোমরা শুনে আসছো, প্রোটোজোয়া প্রকৃত কোষী, প্রোটিস্টা কিংডমের আন্ডারে পড়ে। তোমরা জানো যে 5টা কিংডম আছে, মনেরা, প্রোটিস্টা, তারপর ফাঞ্জি, এনিমিলিয়া কিংডম, এগুলো না, এনিমিলিয়া, আরেকটা হচ্ছে প্লান্টি। তো ওই যে প্রোটিস্টা কিংডম আছে না, ওই প্রোটিস্টা কিংডমের আন্ডারে যে প্রোটোজোয়া আছে না, ওই প্রোটোজোয়ারাই মূলত ম্যালেরিয়া করে থাকে। প্রোটোজোয়ার মধ্যেও আবার নির্দিষ্ট আছে, সামনে যাচ্ছি, এত তাড়াহুড়া নাই, আমাদের আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। এককোষী কারা? প্রোটোজোয়া। আমাদের এটাই দরকার, আমাদের প্রোটোজোয়া এককোষী এটাই দরকার, আমাদের বহুকোষীটা দরকার নাই, বিকজ ম্যালেরিয়া করবে এককোষী প্রোটোজোয়া। আরো সামনে গেলে আরো স্পেসিফিক হবে কে অ্যাকচুয়ালি, আস্তে আস্তে আসতেছি। ওকে, 3 নাম্বার পয়েন্ট লিখো, 3 নাম্বার পয়েন্ট, এখানে 3 নাম্বার পয়েন্ট লিখো। একটু আগে তোমাদেরকে আমি কি বলছি? পরজীবী কারা, মুক্তজীবী কারা? পরজীবী তারা যারা অন্যের উপর ডিপেন্ডেন্ট, অন্য একটা জীবের উপর ডিপেন্ডেন্ট, ওদের উপর বসবাস করে, তারাই হচ্ছে পরজীবী। দ্যাট মিনস এরা পোষক দেহ ছাড়া বাঁচতে পারে না। লিখো পোষক দেহ ছাড়া বাঁচতে পারে না, এই জন্যই এদেরকে বলা হয় পরজীবী। পোষক দেহ ছাড়া এরা স্বাধীনভাবে বাঁচতে পারবে না, এটাই হচ্ছে কথা। তো তোমরা পরজীবী বুঝে গেছো। অনেকে পরজীবী কথাটার মিনিং বুঝে না, হ্যাঁ, তো আমি একটু ডিটেলস আকারে বোঝানোর চেষ্টা করছি। পোষক দেহ ছাড়া বাঁচতে পারবে না। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, সেটা তোমরা খাতায়ও লিখবা, উত্তরটাও তোমরা খাতায় লিখবা। প্রশ্নটা তোমরা খাতায় লিখো, উত্তরটাও আমি কমেন্ট চেক করবো। অবশ্যই কমেন্টে আগে বলবা, অবশ্যই আগে কমেন্টে বলো। তোমাদের কাছে একটা প্রশ্ন লিখো, প্রশ্নটা তোমরা খাতায় লিখবা, উত্তরটা কমেন্টে বলবা। সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে পরজীবী বলা যায় কিনা। ব্যাকটেরিয়াকে পরজীবী বলা যায় কিনা, দেখি এটা বলো। কারণ অনেকে কিন্তু প্যারাসাইট বললে ব্যাকটেরিয়ার কথা মাথায় আসতে পারে, হইতেও পারে প্যারাসাইট ব্যাকটেরিয়া হইতেই পারে,
তো আমি তোমাদের সাথে একটু তোমরা বুদ্ধি খাটাও, মাথায় মাথায় বুদ্ধি খাটে এটাই বলো যে প্যারাসাইট মানে পরজীবী, ব্যাকটেরিয়া কি প্যারাসাইট মানে পরজীবী হতে পারে কিনা। কমেন্ট আমি চেক করতেছি, তোমরা কমেন্টে বলো যে ব্যাকটেরিয়া কি পরজীবী হইতে পারে কিনা, ব্যাকটেরিয়াকে পরজীবী বলা যায় কিনা। তোমরা একটু কমেন্টে বলো ব্যাকটেরিয়াকে পরজীবী বলা যায় কিনা। একটু কমেন্টে বলো ব্যাকটেরিয়াকে পরজীবী বলা যায় কিনা। সবাই বলতেছে বলা যাবে জি, পোষক দেহ ছাড়া বাঁচতে পারে না। জি বলা যায়, যাই বলা, ডিপেন্ডস অন ব্যাকটেরিয়াস টাইপ, বাধ্যতামূলক পরজীবী। কাজী ইয়াসিনা, ওকে। মোহনা তালুকদার, পোষক দেহ ছাড়া বাঁচতে পারে না। হ্যাঁ হ্যাঁ বলা, সবাই তো বলতেছ পজিটিভ, মানে হ্যাঁ ব্যাকটেরিয়াকে পরজীবী বলা যায় কিনা, মানে প্যারাসাইটের আন্ডারে ব্যাকটেরিয়াকে ফেলানো যায় কিনা। ব্যাপারটা আংশিক ঠিক আছে, বাট ওভারঅল যদি বলতে চাই, তুমি ব্যাকটেরিয়াকে প্যারাসাইটের আন্ডারে ফেলতে পারো না। যদি ওভারঅল আমি বলি ওভারঅল কেন, কারণ ইট ডিপেন্ডস অন ব্যাকটেরিয়াল টাইপ। যেমন ধরো কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের মানুষের দেহে বসবাস করে, ওই সকল ব্যাকটেরিয়ারা মানুষের দেহে বসবাস করে, মানুষ থেকে পুষ্টি নেই এবং ওখানে বসবাস করে কোনো ক্ষতি করে না, এগুলো ব্যাকটেরিয়া। আমাদের পুরো স্কিনটা তো ব্যাকটেরিয়া দিয়ে ভর্তি, এটা তো জানো। আমাদের পুরো স্কিন কিন্তু নর্মাল ব্যাকটেরিয়া দিয়ে ভর্তি, যেগুলো মূলত কোনো ক্ষতি করে না। তারা বেনিফিট পায় আমাদের শরীর থেকে, তারা আমাদের কোনো ক্ষতি করে না, দে আর হার্মলেস। ওকে, তো এই ক্ষেত্রে আমি ব্যাকটেরিয়াকে পরজীবী বলতে পারি। কিন্তু ভাই ব্যাকটেরিয়া কিন্তু কোনো প্রাণী ছাড়াও কিন্তু সার্ভাইভ করতে পারে। আমি দেখো একটা কথা বলছি, পোষক দেহ ছাড়া বাঁচতে পারে না, কিন্তু ভাই ব্যাকটেরিয়া বাঁচতে হলে পোষক দেহ লাগে না, পোষক দেহ ছাড়া সে বাঁচতে পারে। পোষক দেহ ছাড়া একটা ক্লু হচ্ছে কি, পোষক দেহ ছাড়া বাঁচতে পারে না, বলছিলাম না। যারা হচ্ছে পরজীবী তারা পোষক দেহ ছাড়া বাঁচতে পারে না, তাদেরকে তুমি পরজীবী বলবা। কিন্তু ভাই ব্যাকটেরিয়া পোষক দেহ ছাড়া সার্ভাইভ করতে পারে। ফর এক্সাম্পল, কোনো একটা কোনো একটা চুনা পাথরে অহরহ ব্যাকটেরিয়া পাবা। এখন চুনা পাথর কি জীব? চুনা পাথর কি পোষক দেহ? তো চুনা পাথরের উপর ব্যাকটেরিয়া সার্ভাইভ করতেছে না? করতেছে। চুনা পাথর কি জীব তো বলতে পারবে না, এটা কি জীব? চুনা পাথর জীব না। পুরা চুনা পাথর কি দেহ না, পোষক দেহ না। তো চুনা পাথরের উপর ব্যাকটেরিয়া সার্ভাইভ করতেছে না। মাটির তলদেশে সমুদ্রের তলদেশ আছে না, সমুদ্রের তলদেশে চাপায় চুনা পাথর এসে জায়গায় ব্যাকটেরিয়া সার্ভাইভ করে না। ব্যাকটেরিয়া থাকে না এমন জায়গা কোথায়? এই পৃথিবীতে কোনো জায়গা দেখাতে পারবা যেখানে ব্যাকটেরিয়া থাকে না? তো ব্যাকটেরিয়া সার্ভাইভ করতেছে না, করতেছে। দ্যাট মিনস এমন না যে ব্যাকটেরিয়াকে সার্ভাইভ, পোষক দেহ ছাড়া সে বাঁচতে পারবে না, ব্যাপারটা এমন না। পোষক দেহ ছাড়াও ব্যাকটেরিয়া বাঁচতে পারবে, কিন্তু পরজীবী পোষক দেহ ছাড়া বাঁচতে পারবে না। পরজীবীকে কি লাগতে হবে? পোষক দেহ লাগতে পারবে। সো তুমি ব্যাকটেরিয়াকে সাধারণত পরজীবী বলতে পারবে না। এই জন্য তোমরা যখন কিংডম পড়ো, 5টা কিংডম পড়ো, মনেরা, প্রোটিস্টা, তোমাদের একটু মনে করে একটু পেছনে চলে যায়, একটু নিয়ে যাই। 5টা কিংডম মনে আছে তো? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, এনিমেলিয়া, তারপর একটা হচ্ছে প্লান্টি, 5টা না? তো মনেরাতে থাকে ব্যাকটেরিয়া, আর প্রোটিস্টাতে থাকে এই পরজীবীগুলা, প্যারাসাইট মানে প্রোটোজোয়া। এই যে এই প্যারাসাইট বা প্রোটোজোয়াগুলো দেখতেছো, ওরা থাকে প্রোটিস্টা কিংডমে, আর ব্যাকটেরিয়া থাকে মনেরা কিংডমে। যদি এরা একই রকম হইতো, হ্যাঁ, তাহলে আমি ব্যাকটেরিয়াকে চাইলে প্রোটিস্টাতে ফেলাইতে পারতাম। ব্যাকটেরিয়াকে আমি প্রোটিস্টাতে ফেলাবো না। আরও কারণ আছে ব্যাকটেরিয়াকে প্রোটিস্টাতে না ফেলানোর, বিকজ ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী, আর পরজীবী হচ্ছে বা প্যারাসাইট হচ্ছে, এরা হচ্ছে প্রোটোজোয়া হচ্ছে প্রকৃতকোষী। এই জন্য ব্যাকটেরিয়াকে আমরা প্রোটিস্টাতেও ফেলাতে পারবো না, অনেক ফিচার আছে। সো আমি জাস্ট তোমাদেরকে একটু থিঙ্ক করার জন্য চেষ্টা করতেছি। ব্যাপারটা এমন না যে পরীক্ষায় আসবে জিনিসগুলা, একটু চিন্তা করার সুযোগ দিচ্ছি। তোমরা অনেক সময় বই রিডিং পড়ে যাও, তো সমস্যা হয় কি, রিডিং পড়তে গেলে তো তোমরা এটাকে বাংলা বানাই ফেলো। রিডিং পড়ে মানে কিছু বোঝার তো চেষ্টা করোই না, মুখস্থ করে চলে যাও, অনেকটা বাংলা টাইপস বানাই ফেলো। বাংলা যেরকম আমরা রিডিং পড়ে যাই, পরীক্ষার সময় বানাই লিখে দিই, অনেকটা বায়োলজিকে তোমরা এরকম বানাই ফেলছো যে লাইনগুলো খালি জাস্ট পড়েই যাও,
অ্যাকচুয়াল মিনিং বোঝার চেষ্টা করো না, ব্যাপারটা আমি এরকম করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি বারবার বলতেছি আজকের ক্লাসটা খুবই বেসিক একটা ক্লাস হবে এবং অনেক কিছুই পড়বো, অনেক কিছু বইয়ের পড়া অনেক কিছুই পড়বো। চলো তাহলে আমরা অনেক কিছু জানতে পারছি। ম্যালেরিয়া একটা রোগের নাম, এটা জানতে পারছি। আর ম্যালেরিয়া কার কারণে হয় তার ইনিশিয়াল একটা নাম, ইনিশিয়াল একটা জীবের জানতে পারছি, যেটা হচ্ছে পরজীবী। সামনে আরো স্পেসিফিক নাম আসবে, আমরা আসতেছি। পরজীবী আমরা জানতে পারছি ম্যালেরিয়াটা হয় একটা পরজীবীর কারণে। পরজীবীর অনেক নাম আছে না, অনেক ডিফারেন্ট নাম আছে না, ওগুলো আমরা আস্তে আস্তে আসতেছি। একটা ক্লু তো দিছি, পরজীবীটা হচ্ছে প্রোটোজোয়া। একটা ক্লু দিছি, পরজীবীটা হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া থেকে আরো সামনে যাব। এখন এই ম্যালেরিয়া রোগের একটা ইতিহাস আমাদেরকে জানতে হবে, বইয়ে আছে এগুলা। ম্যালেরিয়া রোগের ইতিহাস দেখো, যে কোনো কিছুর একটা ইতিহাস আছে, তোমার জন্মেরও একটা ইতিহাস আছে, সবার একটা ইতিহাস আছে, ইতিহাস ছাড়া কোনো কথা নেই। তেমনি ম্যালেরিয়া রোগ এবং ম্যালেরিয়া রোগটা কার কারণে হয় সেটারও একটা ইতিহাস আছে, কারণ ইতিহাস ছাড়া তো বর্তমান নাই, একসময় ইতিহাস থাকবে। তো এখন দেখো, ম্যালেরিয়ার ইতিহাস যদি আমাকে পড়তে যায় তাহলে আমাকে অনেক আগে যাইতে হবে, ওই সময়টার কথা বলতে হবে, যে সময়টা হচ্ছে প্রাচীন রোমান সাম্রাজ্য। কি সাম্রাজ্য? প্রাচীন। তোমরা রোমান সাম্রাজ্য কিন্তু খুবই কমন একটা সাম্রাজ্য, যেটা আমরা সবাই কিন্তু মোটামুটি জানি। রোমান সাম্রাজ্য নিয়ে আমরা অনেকের নামও শুনছি। তো প্রাচীন রোমান সাম্রাজ্য, ওই প্রাচীন রোমান সাম্রাজ্য একসময় একটা বড় ধরনের ব্যাধি দেখা দিছে সবার মাঝে। প্রাচীন রোমান সাম্রাজ্যে অনেক মানুষের মাঝে একটা বড় ধরনের রোগ দেখা দিছে, যার কারণে অনেক লোক মারা গেছে। কখন? প্রাচীন রোমান সাম্রাজ্যের কথা বলতে অনেক আগেরকার কথা বলতেছি। টাইম মেশিন দিয়ে আমরা এখন প্রাচীন রোমান সাম্রাজ্য আসে। চিন্তা করো, তুমি টাইম মেশিনের সাহায্যে, মুভি তো দেখো, টাইম মেশিনের সাহায্যে তুমি অতীতে চলে গেছো, হ্যাঁ, এখন তুমি আছো প্রাচীন রোমান সাম্রাজ্যে। এভাবে চিন্তা করো। তো প্রাচীন রোমান সাম্রাজ্যে এই কি আছে, এক সময় একটা মারাত্মক ব্যাধি দেখা দিছিল, যার কারণে অনেক মানুষ মারা গেছে। কারণ আগেরকার সময় তো জানো, আগেরকার সময় সামান্য রোগ হলেই কিন্তু মানুষ মারা যেত, যেটা বর্তমানে হয় না। তো এখন ওরা চিন্তা করতেছে, মানে প্রাচীন রোমান সমাজ চিন্তা করতেছে যে কি কারণে মানুষ মারা যাচ্ছে। কারণ ওরা তো এগুলো জানবে না যে এটা ম্যালেরিয়া। এরা কি জানবে? প্রাচীন রোমান সমাজে ওরা কি জানে যে কিসের কারণে মারা যাচ্ছে? এরা কি জানে যে এটা ম্যালেরিয়া? আস্তে আস্তে এগুলো আসছে যে এরা কি জানে যে এটা ম্যালেরিয়া পরজীবীর কারণে হচ্ছে? আজকে না আমরা জানতেছি, ওই সময় না হলে তো আজকে আমরা জানতাম না। তো এরা চিন্তা করতেছে যে এটা কিসের কারণে হইতে পারে। তারপর এরা চিন্তা করলো নিশ্চয়ই যে দূষিত বায়ু আছে, তোমরা জানো যে বায়ু দূষণের কথা তো আমরা জানি। ঢাকার এরিয়া তো জানো, ঢাকায় প্রচুর বায়ু দূষণ ঘটে। তারপর ইন্ডিয়ার যে দিল্লি আছে, দিল্লিতেও প্রচুর বায়ু দূষণ ঘটে। এই দুইটা এরিয়া, একটা হচ্ছে এই দুইটা শহর, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে দিল্লি, বায়ু দূষণে সবসময় প্রতিযোগিতা করে। ফার্স্ট ওয়ান। কখনো দিল্লি ফার্স্ট, কখনো ঢাকা ফার্স্ট, কখনো দিল্লি ফার্স্ট, কখনো ঢাকা ফার্স্ট। এই দুইটা বায়ু দূষণে একটা প্রতিযোগিতা করে। তো এই যে বায়ু দূষণ সেবনে, বায়ু দূষণগুলো যখন আমাদের নাক দিয়ে প্রবেশ করে, তো তারা চিন্তা করতেছে এই বায়ু দূষণের কারণেই তারা মারা যাচ্ছে, এটা চিন্তা করতেছে বায়ু দূষণের কারণে। তো তখন কি করলো, যেহেতু প্রাচীন রোমাঞ্চরা মনে করতেছে কি দূষিত বায়ু সেবনের কারণে, দূষিত বায়ু সেবনের কারণে তারা মারা যাচ্ছে। একটু দাঁড়াও, বিড়াল আম্মা, ওকে এখানে যাও তো। একটু দাঁড়াও, দুঃখিত। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, দূষিত বায়ু সেবনের কারণে তারা মনে করতেছে যে মানুষ মারা যাচ্ছে। সেজন্য বিজ্ঞানী টর্টি, দেখো সেজন্য কে? বিজ্ঞানী টর্টি 1753 সালে, বেশি দিন আগের কথা না অবশ্য। দূষিত বায়ু সেবনের কারণে রোমান সাম্রাজ্যরা যেহেতু মনে করতেছে তারা মারা যাচ্ছিল, এজন্য বিজ্ঞানী টর্টি 1753 সালে ম্যালেরিয়া শব্দটি নামকরণ করেন। ম্যালেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। ভালো করে খেয়াল করো, ইন্টারেস্টিং ঘটনা এগুলা।
ম্যালেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন? কেন এই শব্দটা ব্যবহার করছেন? কারণ প্রাচীন রোমান সাম্রাজ্যরা তখনকার সময়ে মানুষ মনে করতো যে দূষিত বায়ু সেবনের কারণেই তারা মারা যেত। এজন্য ম্যালেরিয়া শব্দটার নাম বিজ্ঞানী টর্টি করে। এখন ম্যালেরিয়া শব্দটার নাম কি এটা কেমনে বুঝবো? দেখো এখানে এই ম্যালেরিয়াতে দুইটা ইতালীয় শব্দ আছে। তোমরা ইতালি তো চিনো, ইতালির যে ভাষা, দুইটা ইতালির ভাষা আছে, দুইটা ইতালির শব্দ মিলে এই ম্যালেরিয়াটা করা হয়েছে, দুইটা ইতালির শব্দ। তো ম্যালেরিয়া থেকে আমরা ম্যাল নিব প্লাস এরিয়া নিব, ARIA এরিয়া, তাহলে ম্যাল প্লাস এরিয়া ইকুয়াল টু ম্যালেরিয়া। এই দুইটা কি শব্দ? ইংরেজি শব্দ না, এই দুইটা ইংরেজি শব্দ না, এই দুইটা হচ্ছে ইতালীয় শব্দ। তো আমি ইংরেজিতে লিখছি মনে করে অনেকে মনে করবে যে ভাই আপনি তো এটা ইংরেজিতে লিখছেন, তো এই বলতে ইংরেজি শব্দ। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি যখন ফেসবুকে টেক্সট করো কথা তো বলো বাংলা ভাষায়, কিন্তু মেসেজ করো ইংরেজিতে। যেমন অনেকে জিজ্ঞেস করতে পারো যে একটা, যেমন বাবু খাইছো জিজ্ঞেস করলো, একজনে জিজ্ঞেস করলো কি বাবু খাইছো, তো বাবু খাইছে কে তুমি তো ইংরেজিতে লিখতে হলে অবশ্যই এভাবেই লিখবা যে বাবু খাইছো কিনা। হ্যাঁ, বাবু খাইছো না, এভাবে না, খাইছো না, এভাবে তো লিখবা। তো এগুলো তো ইংরেজিতে লিখছো, কিন্তু এগুলো কি ইংরেজি শব্দ না, এগুলো হচ্ছে বাংলা শব্দ, তাই না? ঠিক সেম ভাবে ম্যালেরিয়া শব্দটা মনে হচ্ছে ইংরেজিতে লিখছি তো মনে হচ্ছে ইংরেজি শব্দ, কিন্তু না, এখানে দুইটা ইতালীয় শব্দ আছে, একটা হচ্ছে ম্যাল আর একটা হচ্ছে এরিয়া। একটা হচ্ছে ম্যাল আর একটা হচ্ছে এরিয়া। এখন ম্যাল মানে কি? ম্যাল মানে হচ্ছে এই যে দূষিত, ম্যাল মানে কি? এই যে লিখো দূষিত, ম্যাল মানে হচ্ছে এই যে দূষিত, আর এরিয়া মানে হচ্ছে এই যে বায়ু। তো অ্যাকচুয়ালি প্রাচীন রোমান সাম্রাজ্যরা যেহেতু মনে করতো দূষিত বায়ু সেবনের কারণে তারা মারা যাচ্ছিল, তাই বিজ্ঞানী টর্টি কি করলো, এই রোগের নামটা ম্যালেরিয়া রাখে দিল। ম্যালেরিয়া শব্দটার অর্থই হচ্ছে দূষিত বায়ু। তো বিজ্ঞানী টর্টি ওদের সাহায্য নিয়ে এটার নামকরণ করে দিছে। ফানি লাগতেছে ব্যাপারটা না? দূষিত বায়ুর কারণে কি মানুষ মারা যায়নি? একটু ফানি লাগতেছে, তাই না? ফানি লাগতেছে। এই আমিও চিন্তা করছিলাম যে ব্যাপারটা একটু ফানি, যে দূষিত বায়ুর কারণে বলে তারা মারা যাচ্ছিল। ব্যাপারটা একটু ফানি লাগার বিষয়, আজকের প্রেক্ষাপটে একটু ফানি লাগার বিষয় আজকের প্রেক্ষাপটে, ঠিক আছে? তো এটা, এই ম্যালেরিয়া শব্দটার ইতিহাসটা আমরা জানলাম। অ্যাকচুয়ালি ম্যালেরিয়া শব্দটা কেমনে আসলো এটার ইতিহাসটা আমরা এতটুকু সম্বন্ধে আমরা এতটুকু জানতে পারছি। আই হোপ তোমরা জানতে পারছি, বিকজ এখানে তো তেমন জানার কিছু নাই, তাই না? এখন রোমানরা, আমি বারবার বলছি ম্যালেরিয়া আমার একটা জ্বর টাইপ, এটা একটা মারাত্মক জ্বর। জ্বরটা হচ্ছে এমন যে তোমার কাঁপুনি দিয়ে জ্বর আসবে। তোমরা অনেক সময় দেখবা যে আমাদের যখন কিছু জ্বর আসে এগুলো কাঁপাই জ্বর আসে। হ্যাঁ, ম্যালেরিয়া কিন্তু এরকম এমন একটা জ্বর যেটা তোমাকে কাঁপুনি জ্বর আসবে, এটা বলে কাঁপুনি জ্বর। কাঁপানো অবস্থায় তুমি কাঁপবা, জ্বর আসার মাধ্যমে তুমি কাঁপবা। ব্যাপারটা শীতের কারণে তুমি কাঁপতেছো না, জ্বর আসার কারণে কাঁপতেছো, কাঁপুনি জ্বর বলে এটাকে। তো এই জন্য রোমানরা এটাকে কি বলতো? রোমান জ্বর বলতো, রোমান জ্বর। রোমানরা এটাকে বলতো রোমান জ্বর, রোমানরা এটাকে বলতো রোমান জ্বর। ওই যে রোমানরা যেহেতু বলতেছে তাই এটার নাম রোমান জ্বর। বইয়ে আরেকটা নাম দেখবা জলা জ্বর। ব্যাপারগুলো ইন্টারেস্টিং না? ইতিহাস তো, আগেরকার ইতিহাসগুলো একটু আজকের প্রেক্ষাপটে ফানিই লাগে। তোমরা নিজের কথাই চিন্তা করো, তোমরা আগে, আমি আমার কথাই চিন্তা করি। আমি যখন তোমাদের বয়সী ছিলাম তখন আমি এতটা মানে কি বলবো, মানে আমি তখন আগের কথা যদি আমি চিন্তা করি ব্যাপারটা আমার নিজেরই ফানি লাগে। অনেক সময় হয় না যে ফেসবুক যারা নতুন নতুন ব্যবহার করতো, আগেরকার যখন পোস্টগুলো সামনে আসতো তখন বলতে কি রে আমি কত বড় আবালা ছিলাম, এরকম মনে করতাম, তাই না? যে আগে আমি কত বড় আবালা ছিলাম, এরকম ফানি লাগতো, নিজে ফানি লাগতো। তো ব্যাপারটা এরকম, তুমি যখন আগের ইতিহাসগুলো জানবে একটু ফানি লাগবে। ঠিক আছে, এটাকে কি বলতো, ওরা কি বলতো মধ্যযুগে বলতো এটাকে জলা জ্বর। তো এখন তুমি বলবে ভাইয়া জলা মানে কি? আসলে এই জলা মানে হচ্ছে জলাভূমি। এই জলা মানে হচ্ছে জলাভূমি। এই জলা মানে হচ্ছে জলাভূমি। অনেকে মনে করতো যে জলাভূমি আছে, জলাভূমি থেকে যে দূষিত বায়ুগুলো আসতো ওই দূষিত বায়ুর কারণেই এই জ্বরগুলো হইতো, তাই এটাকে জলা জ্বর বলা হয়। না বইয়ে পাবা জলা জল লেখা আছে। তো আমি এই জলা মানেটা বুঝাইছি। জলা মানে হচ্ছে জলাভূমি, ইংরেজিতে বলে সোয়াম্প অর মার্শ। ইংরেজিতে বলে সোয়াম্প অর মার্শ। জলাভূমি মানে হচ্ছে ইংরেজিতে বলে সোয়াম্প অর মার্শ। তো জলা জ্বর বলা হয় মধ্যযুগে বলতো, এটা মধ্যযুগে বলতো,
ঠিক আছে, এটা এটা কখন বলতো? মধ্যযুগে বলতো। এগুলো ইতিহাস, আমি বারবার বলতেছি, আগেরকার ইতিহাস মানে ফানি, আগেরকার ইতিহাস মানে ফানি, আগেরকার ইতিহাস মানে কি? ফানি। ওকে, এবার আসো, এই ফানি জিনিস আর কতদিন, এই ফানি জিনিস আর কতদিন? কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, এটার অ্যাকচুয়াল একটা লজিক, একটা লজিক্যাল রিজন তো কাউকে না কাউকে বলতে হবে, এটা লজিক্যাল রিজন। তো লজিক্যাল রিজন নিয়ে আসছে কে? 1880 সালে চার্লস ল্যাবেরন 1880 সালে একটা লজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আসছে কে? 1880 সালে কে? 1880 কথা বলতেছি, বিজ্ঞানী টটি ছিল 1753, তার অনেক বছর পর 1880 সালে চার্লস ল্যাবেলি অ্যাকচুয়ালি ম্যালেরিয়া কেন হয় সেটার একটা সঠিক ব্যাখ্যা দেন। কি ব্যাখ্যা আমি একটু বলি। প্রথমে চার্লস ল্যাবেন কি করছে? একজন আক্রান্ত রোগী, ম্যালেরিয়া আক্রান্ত রোগী, নট অন্য আক্রান্ত রোগী, একজন ম্যালেরিয়া আক্রান্তকে নিলেন, আনলেন, এনে তার ব্লাড কালেক্ট করলেন, এবং ব্লাডের যে আরবিসি আছে মানে লোহিত রক্তকণিকা, আমি বারবার বলতেছি, ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে দেখলেন, দেখে তার থেকে ব্লাড কালেক্ট করলেন, এবং ব্লাড কালেক্ট করলে ব্লাডের আরবিসি যেটা আছে, তোমরা তো আরবিসি চিনো, তোমরা আরবিসি চিনো না? লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাতে এক ধরনের পরজীবী দেখতে পান। কি বলি? এই লোহিত রক্তকণিকাতে উনি এক ধরনের পরজীবী দেখতে পান। সারপ্রাইজিংলি এই পরজীবীর কারণেই আসলে ম্যালেরিয়া হচ্ছে, যেটা আগে সময় আমরা কি কি জানতাম? দূষিত বায়ুর কারণে, ফানি না? দূষিত বায়ুর কারণে ম্যালেরিয়া হয়। কিন্তু চার্লস ল্যাবরেটরি প্রথম নিয়ে আসলেন যে না, কিসের দূষিত বায়ু? মানুষের লোহিত রক্তকণিকার যে আরবিসি আছে, আরবিসিতে তিনি এক ধরনের পরজীবী দেখতে পান। ওই পরজীবীর কারণেই মূলত কি হয়? ম্যালেরিয়া রোগটা হয়। তোমরা লিখো, ওই যে আমি বলে দিলাম না, মানুষ ম্যালেরিয়া আক্রান্ত রোগীর আরবিসির মানে লোহিত রক্তকণিকায় এক ধরনের পরজীবী দেখতে পান। ওই পরজীবীর নামটা লিখো। এই পরজীবীর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এই পরজীবীর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এটা হচ্ছে তোমার জেনাস মানে গণ, এটা হচ্ছে গণ মানে হচ্ছে জেনাস। এবং এই পরজীবীটাকে বলা হয় প্রোটোজোয়া পরজীবী। একটু আগে আমি তোমাদেরকে এগুলা বলছি। প্রোটোজোয়া পরজীবীর আন্ডারে অন্তর্ভুক্ত গণটার নাম কি? প্লাজমোডিয়াম। গণভুক্ত পরজীবী তাই মূলত ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। এটাই মূলত ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। তাহলে এতদিনের ভ্রান্ত ধারণা ভুল প্রমাণ হয়েছে কিনা? আমাকে বলো তো, এতদিন আমরা মনে করতাম, আমরা এখন টাইম মেশিনে আছি, এতদিন আমরা মনে করতাম দূষিত বায়ু সেবনের কারণে রোগটা হইতো, কিন্তু চার্লস ল্যাবরন ওটা ভুল প্রমাণ করে ব্যাখ্যা করলেন যে না, অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকায় এক ধরনের পরজীবী দেখতে পাইছেন। ওই পরজীবীটা হচ্ছে প্লাজমোডিয়াম, প্রোটোজোয়ান পরজীবী প্লাজমোডিয়াম, যেটার কারণে ম্যালেরিয়া রোগটা হয়ে থাকে। এই জন্য একটা সুন্দর আবিষ্কার করে ফেলছে। এই জন্য উনাকে 1907 সালে ফিজিওলজি প্লাস মেডিসিনে নোবেল প্রাইজ দেওয়া হয়। ফিজিওলজি প্লাস মেডিসিনে নোবেল প্রাইজ দেওয়া হয়। খুব সুন্দর একটা আবিষ্কার করছে, এটার কারণেই মূলত ওনাকে এত সালে নোবেল প্রাইজটা দেওয়া হয়। তাহলে এতটুক আমরা কি করলাম? জেনে ফেললাম। বলতে এতটুক তোমাদের ক্লিয়ার কিনা? এই ইতিহাস এতটুক তোমাদের ক্লিয়ার কিনা? তোমরা আমাকে একটু কমেন্টে বলো। এতটুক তোমাদের ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু বলো। 1902 সালে তো মনে হয় আরেকজন পাইছে, সেটা হচ্ছে স্যার রোনাল্ড রোস। এটা আসতেছি, যদি এদিক সেদিক হয় সেটা তোমরা কারেকশন করে ফেলবা বই থেকে, ঠিক আছে? মুখস্থ বিদ্যা তো, এগুলো আসলে মনে রাখার কিছু না। ওকে, দেখো এইবার দেখো
ইতিহাস আরেকটু আছে, খুব মজার ইতিহাস আরেকটু আছে ইতিহাস, সেটা হচ্ছে এরপরে এই যে এই পরজীবী, দেখো কখনো কোনো পরজীবী যদি আমাদের শরীরে আসে, আমাদের এটা জানতে ইচ্ছা করে এই পরজীবীটা আমাদের শরীরে কেমনে আসছে, হোয়াট ইজ দ্য সোর্স, আমরা সোর্স জানার চিন্তা করি। এই যে করোনা ভাইরাস যখন সর্বপ্রথম ডিটেক্ট হয়েছে যে মানুষের শরীরে, তখন সবাই চিন্তা করছে এই করোনা ভাইরাসটা কেমনে আসছে, যে প্রথম আক্রান্ত হয়েছে তার শরীরে, মানে সোর্সটা জানতে চাইছে না? কারণ সোর্স না জানলে কিন্তু তোমার স্টাডি করতে একটু অসুবিধা হবে। সোর্স জানাটা জরুরি, যে আসলে করোনা ভাইরাসটা মানুষের শরীরে কিভাবে আসছে। প্রথম মানুষের কথা বলতেছি, বাকিগুলো তো মানুষ থেকে মানুষেই চড়াইছে, বাকিগুলো কিন্তু মানুষ থেকে মানুষেই চড়াইছে, আমরাই চড়াইছি বাকিগুলো, কিন্তু প্রথম কেমনে আসছে, সোর্সটা কি, সেটা বিশেষজ্ঞগণ বা গবেষণাবিদরা জানতে চাইছে কিনা, জানতে চাইছে। তো যখনই জানতে পারছি আমরা এই পরজীবীটা মূলত ম্যালেরিয়া রোগটা করে, তখন আমাদের সোর্স জানাটা জরুরি হয়ে পড়ে। এটা কিভাবে আমাদের শরীরে আসছে, এতদিন তো আসে নাই, কিভাবে এটা আসছে, ঠিক আছে, আমাদের জানাটা তো জরুরি হয়ে পড়ে। এর সোর্সটার আনসার একজনে দিছে, সেটা হচ্ছে 1897, মানে 17 বছর পর। কার? ওই যে আমার লেভেরনের 17 বছরের পর 1897 সালে একজন ডাক্তার, নাম হচ্ছে স্যার রোনাল্ড রোস, খুব সুন্দর নাম, একজন হচ্ছে ডাক্তার উনি, সেটা হচ্ছে স্যার রোনাল্ড রোজ। ইংরেজ ডাক্তারদেরকে একটু স্যার বলা হয়, বা ইংরেজদেরকে একটু স্যার বলা হয়। এটা স্যার তাদের একটা উপাধি, কিসের উপাধি আমি ভুলে গেছি, নাইটহুড উপাধি মেবি, না নাইটহুড উপাধি স্যার বলে, হ্যাঁ স্যার বলে, ওকে। তো স্যার রোনাল্ড রোস একজন ইংরেজ ডাক্তার, উনি সর্বপ্রথম সোর্সটা জানাইছে। কি জানাইছে? উনি বলতেছে এই পরজীবীটা মানুষের শরীরে আসছে একটা মশকির মাধ্যমে। তোমরা মশকি মানে বুঝো? মশকি স্ত্রী, মশকি কি মহিলা, মশা পুরুষ, মশকি মহিলা, মশকি মহিলা। তো আসলে পুরুষের মাধ্যমে এটা ছড়ায় না, তো যত বেজাল মনে হয় মহিলারাই করে। আচ্ছা, বলা উচিত হবে না, মেবি যত ভেজাল করে মেবি মহিলারাই করে, আমি জানি না, হইতে পারে পুরুষরাও করে, বাট আমার মনে হয় বেশি মহিলারাই করে। বিকজ যখন হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে হয়, কথা কাটাকাটি হয়, বা মানে সন্দেহ হয়, তখন কিন্তু ওয়াইফের দিক দিয়ে মেবি বেশি আসে। আচ্ছা, আমি জানি না। সো মশকিরাই মূলত ভেজালটা করে, সেটা হচ্ছে স্ত্রী বলতেছি, স্ত্রী মানেই মশকি, তো স্ত্রী বলার দরকার নেই আর, মশকি মানে স্ত্রী, তো তুমি দুইবার কেন বলবা? স্ত্রী মানেই তো মশকি। তো মশকি যেটা আছে ওইটার নাম হচ্ছে অ্যানোফিলিস, মাথায় রাখতে হবে। মশকি যেটা আছে ওইটার নাম হচ্ছে অ্যানোফিলিস। এই অ্যানোফিলিস মশাটাই মূলত ম্যালেরিয়া পরজীবী ধারণ করে, এবং এক দেহ থেকে অন্য দেহে ছড়ায়, এক দেহ থেকে অন্য দেহে রোগটি ছড়ায়, এক দেহ থেকে অন্য দেহে। তাহলে আমরা সোর্স জানতে পারছি না? এর আগে তো আমাদেরকে যে লেভেরন বলে দিছে এই পরজীবীটাই মূলত ম্যালেরিয়ার জন্য দায়ী। এখন আমাদের সোর্স জানাটা জরুরি হয়ে পড়ছে। আমাদের বডি আসলো কোত্থেকে, উড়ে এসে পড়ছে নি। ব্যাপারটা হচ্ছে এই জার্গোটা হচ্ছে এই মশকি অ্যানোফিলিস জার্গো, এর কারণেই আমরা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছি। এ কি করে? ম্যালেরিয়া পরজীবীটাকে ধারণ করে তার শরীরে, বাহক বলা যায় একে, ধারণ করে কামড়ের মাধ্যমে আমারে কামড় দিবে, কামড়ের মাধ্যমে আমার রক্তে ম্যালেরিয়া পরজীবীটা পাঠাই দিবে সুন্দর করে। আমার কাছ থেকে তো রক্ত খাওয়ার জন্য আসবে, তো রক্ত খাইতে গেলে তো মরবে, সে তো মরবে, নিজে মরার আগে আমারও রোগটা করাই তারপর মরবে। বলে আমি তো মরবো, তোমার আগে এই রোগটা একটু দিয়ে দিই, ভিতরে পুশ করে দিই, তোমার একটু এই রোগটা পুশ করে দিই, তারপর আমি মরি, আমি তো নিজেই মরবো, তোমারে নিয়েই মরি। সো এ কি করলো? কামড়টা দিবে, দিয়ে এর লালার মাধ্যমে ম্যালেরিয়াটা আমার রক্তে পাঠিয়ে দিবে। রক্তে কি হবে সেটা পরের বিষয়, তারপর সুন্দর আমার বডিতে ম্যালেরিয়া হয়ে যাবে। সে নিজেও মরবে, থাপ্পড় তো খাবে আমার, বা বাঁচলে তো অন্য কারো হাতে তো মরবে, অথবা খাইতে পেট ফুলে তো মরবে, এ নিজে মরবে, আমারও কিন্তু মরে ছাড়বে। তো ব্যাপারটা এরকম। তো এটা সোর্সটা জানতে পারছি, তো কিভাবে আসছে? সোর্সটা হচ্ছে এই মশকিটাই মূলত করে। এরকম একটা আছে না, তোমরা শিখছো না, এই চ্যাপ্টারে শিখছো,
ডেঙ্গু সচরাচর ডাইরেক্ট কিন্তু হয় না, ব্যাপার ডেঙ্গু হয় এডিস মশকির মাধ্যমে, ওটাও ফিমেল। ওই যে বললাম ভেজাল সব মনে হয় ফিমেলরাই করে। ওই যে মশকি এডিস যে মশকি আছে, এডিস মশকিটাই মূলত ডেঙ্গু করে। শুধু কি ডেঙ্গু, এডিস মশকি জিকা করে, জিকা ভাইরাস, এডিস মশকি চিকনগুনিয়াও করে। মানে যত ধরনের ভেজাল এই মশা, এডিস মশা চিকনগুনিয়াও করে, এডিস মশা জিকা ভাইরাস, এডিস মশা ডেঙ্গু ভাইরাস, বাপরে বাপ। আবার এদিকে আছে স্ত্রী অ্যানোফিলিস, এ করে ম্যালেরিয়া। তার মানে বুঝতে পারতেছো কত জার্গো এই মশাগুলো। এগুলারে মানে ইয়া করা যাবে না, ছাদ দেওয়া যাবে না। মানে আমাদেরকে সবসময় কেয়ারফুল থাকতে হবে মশার ক্ষেত্রে, মশকির ক্ষেত্রে, মশার ক্ষেত্রে। এখন মশকি মশা সহজে তো চিনবা না, যারে পাও তারেই মারি দিবা। এখন কথা হচ্ছে এত কিছু, এই জন্য ওনাকেও নোবেল প্রাইজ দেওয়া, খুব সুন্দর একটা আবিষ্কার। কিন্তু মেবি এটা 1902 বা 1907 হবে, এগুলো মুখস্থ বিষয়, সেগুলো ভুল হইতেই পারে। 1902 সালে ওনাকে মেডিসিনে নোবেল প্রাইজ দেওয়া হয়। আমি জানি না এটা 1907ও হইতে পারে, তোমরা বই থেকে দেখে নিলে হয়। নোবেল প্রাইজ পাই এটার কারণে, খুব সুন্দর আবিষ্কার কিন্তু এগুলা, এটার কারণে উনি নোবেল প্রাইজ পায়। দেখছো কত সুন্দর একটি ইতিহাস। প্রাচীন সাম্রাজ্যরা, রোমান সাম্রাজ্য মনে করতো দূষিত বায়ুর কারণে তারা মারা যেত। ফানি একটা বিষয়, আমি বারবার বলতেছি আগেরকার জিনিসগুলো একটু ফানি ফানি ছিল। আমার নিজের কথাই চিন্তা করো, তোমার নিজের কথাই চিন্তা করো না। আগে আপলোড, ফেসবুকে আপলোড দিটা, হাই ফ্রেন্ডস, লাইক মি, একটা লাইক দাও, একটা কমেন্ট করো, এরকম করতা তোমরা অনেকেই। আমি জানি না তোমরা করছো কিনা, আমরা একসময় এসব আবল তাবল কিছু একটা করতাম, তো এগুলো সামনে আসতে একটু ফানি ফানি লাগে। এই কত বড় আবাল আসছিলাম, কী করি এগুলো, যে কী বলো হাই ফ্রেন্ডস, লাইক মি, কমেন্ট মি, এরকম এরকম কতগুলো কমেন্ট, বা একটা ছবি তুলেছি কেমন হয়েছে বন্ধুরা। তো এইসব জিনিস যখন দেখি তখন নিজেরাই চিন্তা, কি আগেরকার সময় কী আবাল আসছিলাম, বা কী এগুলো কী। তো আগেরকার ইতিহাসগুলো জানলে মনে করবো এইসব ওরা মনে হয় কেমন আসছিল। আসলে ইতিহাস না থাকলে কিন্তু বর্তমান আগায় না, ইতিহাস থাকাটা জরুরি। সো আগে তারা মনে করতো দূষিত বায়ুর কারণে, যেহেতু মানুষ মারা যাচ্ছে, আস্তে আস্তে গবেষণার কারণে ল্যাভরন আসছে, ল্যাভরন বলতেছে না ভাই দূষিত বায়ুর কারণে না, একটা ম্যালেরিয়া পরজীবী আছে যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম প্রোটোজোয়া, যার নাম হচ্ছে প্লাজমোডিয়াম গণ। ওই প্লাজমোডিয়াম গণর কারণেই মূলত ইয়াটা হচ্ছে, ম্যালেরিয়াটা হচ্ছে। এখন তারপর মানুষ চিন্তা করে, মানুষের জানার শেষ নেই তো, তারপর মানুষ চিন্তা করতেছে আচ্ছা তাহলে এই পরজীবীটা কেমন আসছে, উড়িয়েছে কীভাবে, জুড়ে বসছে, এটা সোর্সটা কি। তখন মানুষ চিন্তা করতে থাকলো, আরও গবেষণা করতে থাকলো। তারপর আসছেন এই 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 ডাক্তার, এই এসে বলতেছে এর সোর্সটা হচ্ছে, আরে ভাই একটা মশকি, মশকিটা হচ্ছে স্ত্রী মশকি, তাও ওয়াইফ, নট পুরুষ মশকি অ্যানোফিলিস। সেই এই এই শয়তান কি করে, ম্যালেরিয়া পরজীবীটা ধারণ করে আমারে কামড়ের মাধ্যমে, আমার থেকে তো সে রক্ত খাচ্ছে, আমার রক্ত খাচ্ছে তো খাচ্ছে, আবার এটাও আমারে দিয়ে দিচ্ছে। আমার রক্ত তো খাচ্ছে আবার এটাও আমারে দিয়েছে, করে কি করলো, রোগটা ছড়াই দিল। এই যে এত কিছু আমরা জানতে পারছি না, এটাই হচ্ছে ম্যালেরিয়ার ইতিহাস, এটাই হচ্ছে কি ম্যালেরিয়ার ইতিহাস। আশা করি তোমরা এই ইতিহাসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। সো আমরা এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা দুইটা জিনিস যাবো, খুব সুন্দর দুইটা বেসিক জিনিস জানবো, এটার ইতিহাস থাকবে না। আমরা খুব সুন্দর দুইটা জিনিস জানবো, তোমরা একটু আমার সাথে সাথে লিখবা। একটা হচ্ছে জুনোটিক ডিজিজ, আমার সাথে 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 তোমরা লিখো এভাবে, এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা। একটা হচ্ছে জুনোটিক ডিজিজ, আমার সাথে সাথে লিখো। একটা হচ্ছে জুনোটিক ডিজিজ, আর একটা হচ্ছে ভেক্টর বর্ন। এই বর্নটা আবার জন্মানো বর্ন না, ভালো করে দেখো, এখানে BORNE আছে, নট ওই বর্ন না, জন্মানো বর্ন না। ভেক্টর বর্ন ডিজিজ, এই দুইটা ডিজিজ সম্বন্ধে একটু জানতে হবে। একটা হচ্ছে জুনোটিক, তোমরা এগুলো আমার মতো এইভাবে লিখতে পারো। হ্যাঁ, তোমরা একটু আমাকে বলো ইতিহাসটা ঠিকভাবে বুঝতে পারছো কিনা, ইতিহাসটা ইতিহাস। ভাইয়া আপনি চিটাঙ্গের নাকি? হ্যাঁ আমি চিটাঙ্গের, হ্যাঁ আমি চিটাঙ্গের। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছ। এর আগে কিন্তু আমি কোষ বিভাজন চ্যাপ্টারটা নিছি, তোমরা ওয়েব পেজে দেখবা। তোমরা যারা নতুন নতুন আসতেছ
এই গ্রুপে, এর আগে আমি এই গ্রুপে একটা চ্যাপ্টার শেষ করছি, সেটা হচ্ছে কোষ বিভাজন। সেটা আমি একটা পোস্টের মাধ্যমে লিঙ্কও দিয়ে দিছি সবগুলো চ্যাপ্টার সাথে, অথবা তোমরা যারা ওয়েব পেজে থাকবা ওখানে কিন্তু কোষ বিভাজন দেখবা, এটা আমি শেষ করেছি, ঠিক আছে। আচ্ছা দেখো, জুনোটিক ডিজিজ আর এটা হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ, এই দুইটা ডিজিজ সম্বন্ধে তোমাকে অবশ্যই জানতে হবে। কেন জানাটা জরুরি? বর্তমান প্রেক্ষাপটে জানাটা জরুরি। প্রথমে আছে জুনোটিক ডিজিজ মানে কি, প্রথমে শব্দটা এখানেই আছে, বোঝা যাবে। জু 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 প্লাস নোটিক, জুজু প্লাস নোটিক। এই জু মানে কি? জু জু চিড়িয়াখানা। এখন চিড়িয়াখানায় কি থাকে? প্রাণী। জুলজি, জুলজি মানে কি? প্রাণী বিজ্ঞান। জু মানে কি তাইলে? প্রাণী। তার মানে এই জু মানে হচ্ছে প্রাণী। কে? জু মানে কি? প্রাণী। আর নোটিক মানে কি ভাই? নোটিক, নোটিক মানে ডিজিজ, মানে রোগ। নোটিক মানে কি? নোটিক, নোটিক বা নোসিস যাই বলো, এগুলো মানে কি? এটা মানে হচ্ছে ডিজিজ। এটা মানে কি? ডিজিজ। তাহলে ভাইয়া জুনোটিক ডিজিজ মানে কি? একদম সোজা, যে ডিজিজটা প্রাণী থেকে মানুষে ছড়ায়। লিখো, যে ডিজিজটা, যে ডিজিজ মানে রোগ, ইংরেজি বাংলা মিলাই বলতেছি, যে ডিজিজ প্রাণী থেকে, ভালোভাবে খেয়াল করো, প্রাণী থেকে মানুষে ছড়ায়, ভালোভাবে খেয়াল করো, যে ডিজিজ প্রাণী থেকে মানুষে ছড়ায় তাই হচ্ছে জুনোটিক ডিজিজ। আমার সাথে সাথে বলো, যে ডিজিজ প্রাণী থেকে, কোত্থেকে? প্রাণী, প্রাণী, প্রাণী মানে বুঝো তো, প্রাণী থেকে কোথায় ছড়াই? মানুষ, মানুষ, আমরা হচ্ছে মানুষ, প্রাণী থেকে মানুষে ছড়াই, তারাই হচ্ছে জুনোটিক ডিজিজ। তাহলে বুঝছো, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বর্তমান প্রেক্ষাপটে এগুলো আরো বেশি, কারণ করোনা ভাইরাসের যুগ এখন। সো যে ডিজিজ প্রাণী থেকে মানুষে ছড়ায়, প্রাণী থেকে, সেটা হতে পারে বিড়াল থেকে মানুষ, সেটা হতে পারে উট থেকে মানুষ, সেটা হতে পারে কুকুর থেকে মানুষ, এটাই হচ্ছে জুনোটিক ডিজিজ। এইবার কিছু এক্সাম্পল দেখি তোমরা বলতে পারো কিনা, দেখি কাদের কাদের মাথায় বুদ্ধি আছে। কিছু জুনোটিক ডিজিজের এক্সাম্পল আমাকে একটু বলো, দেখি কাদের মাথায় বুদ্ধি আছে, বা কারা কারা বুঝতে পারছো আর কি, বুদ্ধি টুদ্ধি বলবো না, কারা আসলে উপস্থিত বলতে পারতো, দেখি একটু বলো যে যে ডিজিজ প্রাণী থেকে মানুষের, এরকম কিছু ডিজিজের রোগের নাম বলো আমাকে, দেখি, না পারলে অসুবিধা নেই, আমি তো আছি, বলো বলো। ব্লার ব্লার ব্লার, আচ্ছা ঠিক হয়ে যাবে, আমার কথা শোনা গেলে হয়েছে, ঠিক হয়ে যাবে। বলো কিছু ডিজিজের নাম বলো। জলাতঙ্ক, HIV, প্লেগ রোগ, করোনা, অনেকে করোনার কথা বলতেছো। জলাতঙ্ক, আরো কেউ বলো। জলাতঙ্ক, প্লেগ রোগ, HIV, জলাতঙ্ক, ওকে। আর কেউ বলবা? ডেঙ্গু, ডেঙ্গু, একজনে ডেঙ্গু বলছো। এইডস, জলাতঙ্ক, ওকে। অনেকে অনেক কিছুই বলছো, তো ভাইয়া না দেখি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে জলাতঙ্ক বা র্যাবিস। র্যাবিস বা জলাতঙ্ক, তোমরা জানো র্যাবিসটা মূলত কুকুর কামড়ালে হয়। তাহলে প্রথমে কুকুরটা র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। ভালোভাবে খেয়াল করো, ব্যাপারটা এমন না যে কুকুরই রোগটা সৃষ্টি করতেছে। অনেকে মানে আমি আসলে, হ্যাঁ, তোমরা অনেকে মনে করবে যে কুত্তা কামড়ালেই মনে হয় র্যাবিস হয়ে যাবে তোমার, ব্যাপারটা এমন না। একটা ভালো কুত্তা, মানে কোনো রোগটা না, এরকম কুত্তা তোমার কামড়ালে তোমার কিছু হবে না, একটু ইঞ্জেকশন মারবা যাতে ভবিষ্যতে কোনো এই র্যাবিস দ্বারা তুমি আক্রান্ত। র্যাবিসটা একটা ভাইরাসের নাম, র্যাবিস ভাইরাস, এটা মূলত র্যাবিস ভাইরাস দিয়ে নামটা এরকম করা হয়েছে, র্যাবিস ভাইরাস থেকে আসছে র্যাবিস। তো এই র্যাবিস যেটা, সেটা কুকুরকে আক্রমণ করবে প্রথমে, কুত্তা কিন্তু এটা মানে করে না। কুকুর কি করবে, যদি তোমাকে মানে র্যাবিস হচ্ছে এমন একটা মারাত্মক রোগ যেটা কুকুরের যখন হবে, কুকুরের নিউরনকে ড্যামেজ করে ফেলবে, সো কুকুর পাগল হয়ে যাবে। র্যাবিস হচ্ছে এমন একটা মারাত্মক রোগ, যখন কুকুরকে আক্রমণ করবে, কুকুর যখন র্যাবিস দ্বারা আক্রান্ত হবে
তখন র্যাবিস কি করবে, কুকুরের নিউরনকে ড্যামেজ করে ফেলবে। নিউরন তো চিনো, মাথার যে ব্রেইনের যে টিস্যু বা কোষ যেগুলো আছে সেগুলোকে ড্যামেজ করে ফেলবে, আস্তে আস্তে কুকুরকে পাগল বানায় ফেলবে। আমরা বলি না পাগলা কুত্তা পাগলা কুত্তা, আমরা পাগলা কুত্তা থেকে কেন সবসময় দূরে দূরে থাকি? বিকজ পাগলা কুত্তা র্যাবিস দ্বারা আক্রান্ত। তো পাগলা কুকুর যখন র্যাবিস দ্বারা আক্রান্ত হবে, সে মানুষকে তার যে সে পাগল হয়ে যাবে, সে চারদিকে ছোটাছুটি করবে, যারা সামনে পাবে তারে কামড়াবে। তো যখন তোমাকে কামড়াবে, সাপোজ তোমাকে কামড়াইছে জলাতঙ্ক দ্বারা আক্রান্ত বা র্যাবিস দ্বারা আক্রান্ত, তখন তার লালা থেকে এই র্যাবিসটা, তার লালা র্যাবিস থাকবে, তার লালার যে র্যাবিস আছে সেটা তোমার শরীরে প্রবেশ করবে। এখন তুমিও র্যাবিস দ্বারা আক্রান্ত। আর র্যাবিস এমন একটা মারাত্মক রোগ, যখন কুকুর হোক বা মানুষের ক্ষেত্রেই বলি, কুকুরের কথা তো বললাম পাগলা হয়ে যায়, মানুষের যখন র্যাবিস হবে তখন মানুষ মারা যাবে। তখন মানুষ কিন্তু মারা যাবে যদি অনেক সময় ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় ট্রিটমেন্টও কাজ হয় না। এই জন্য যে কোনো কুকুর তোমাকে কামড়ালে আমরা আগেভাগে ইনজেকশন মারি, র্যাবিসের ভ্যাকসিন দিয়ে দিই, যাতে কোনো কুকুর, কারণ আমরা তো জানি না এই কুকুরটা কি আসলে র্যাবিস দ্বারা আক্রান্ত কিনা। এই জন্য আগে থেকে ভ্যাকসিন মেরে দিই, যদিও কুকুরটা যদি র্যাবিস দ্বারা আক্রান্ত হয় তাহলে ওই ভ্যাকসিন কি করবে ওই র্যাবিসটাকে মেরে ফেলবে, এরকম। কিন্তু সরাসরি যখন র্যাবিস দ্বারা আক্রান্ত হয় একজন মানুষ, যদি প্রোটেকশন না দাও তুমি, তখন তুমি মৃত্যু পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। এটা এমন মারাত্মক একটা ব্যাধি। এবং জলাতঙ্ক কেন বলা হয়, এটার নাম জলাতঙ্ক কেন হয়? জলাতঙ্ক মানে হচ্ছে জল প্লাস আতঙ্ক। জলাতঙ্ক মানে হচ্ছে জল প্লাস আতঙ্ক। যারা এটা দ্বারা আক্রান্ত হয় তারা পানি খেতে পারে না, পানি খাওয়ার সময় এখানে ব্যথা করে, পানি খাওয়ার সময় এই জায়গাগুলো প্রচুর ব্যথা করে, তারা ব্যথার ভয়ে পানি খায় না। এই জন্য এটাকে বলে জল প্লাস আতঙ্ক, দ্যাট মিনস জল আতঙ্ক। পানি খাবে না, সে পানি না খেলে কি হয়, ডিহাইড্রেশনের কারণে মারা যাবে। এই জন্য এটার নাম জলাতঙ্ক। এখন বুঝতে পারছো জলাতঙ্ক কেন বলে? বাংলা মিনিংগুলো বুঝতে হবে, জলাতঙ্ক মুখস্থ করলে হবে না, জল প্লাস আতঙ্ক। ওকে, এটি হচ্ছে র্যাবিস। এটা কিন্তু জুনোটিক, কারণ আমি বললাম না প্রাণী থেকে মানুষে ছড়ায়, কুকুর প্রাণী না। আরেকটা আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে অ্যানথ্রাক্স। আমি বারবার বলতেছি আজকের ক্লাসটা বেসিক ক্লাস। অ্যানথ্রাক্স একটা রোগ। এই অ্যানথ্রাক্স রোগটা মূলত গরু ভেড়া থেকে আসে। গরু, গৃহপালিত যে প্রাণীগুলো থাকে, গরু যে ভেড়া, এই গরু ভেড়া থেকে তোমার মানুষে অ্যানথ্রাক্স রোগটা ছড়াবে। অ্যানথ্রাক্স রোগ হলে এখানে ক্ষত হয়ে যায়। ঠিক আছে? অ্যানথ্রাক্স এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, গরু ভেড়া থেকে আসে। তাহলে জুনোটিক না, বিকজ প্রাণী থেকে মানুষে আসতেছে, প্রাণী থেকে মানুষে এগুলা। তো অ্যানথ্রাক্স কিন্তু মানুষে হয়, আসে কোত্থেকে? গৃহপালিত পশু গরু ভেড়া থেকে। ঠিক আছে? ওকে, আরেকটা এক্সাম্পল, আমরা বর্তমানে যে করোনা ভাইরাস, এই করোনাকেও আমরা জুনোটিক বলতে পারি। করোনা ভাইরাস বা কোভিড-19, এই করোনা ভাইরাস দ্বারা যে রোগটা হয় এটাকে আমরা বলি কোভিড-19। ওকে, এই করোনা ভাইরাসও কিন্তু জুনোটিক বলা যায়, কারণ কিছু ইনভেস্টিগেশনে দেখা গেছে যেহেতু এটা নতুন একটা ভাইরাস, তো বেশি গবেষণা তো হয় নাই। তবে যতটুকু গবেষণা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে কি যে বিড়াল থেকে এবং বা কিছু একটা বিড়াল আছে, যে বিড়ালটার নাম হচ্ছে সিভেট ক্যাট। ওই বিড়ালটার নাম হচ্ছে সিভেট ক্যাট, এখানকার ক্যাট না, সিভেট ক্যাট। আর এটা হচ্ছে উটেরও একটা নাম আছে। ওই উট এবং সিভেট বিড়াল থেকে মূলত দেখা গেছে যে কারো শরীরে ইয়াটা প্রবেশ করছে, এই ভাইরাসটা ছড়াইছে। এই জন্য করোনা ভাইরাসকেও দেখবা যে জুনোটিক ডিজিজও বলা হয়। তোমরা অনেকে অনেক কিছু বলছো, সেগুলো আমি দেখছি, সেগুলোও আমরা বলতে পারি। আশা করি তোমরা জুনোটিক ডিজিজ মানে বুঝছো। আচ্ছা, জুনোটিক ডিজিজ গেল ভাইয়া, তাহলে ভেক্টর বর্ন ডিজিজ কি? এবার আসো তোমাদেরকে একটু ভেক্টর বর্ন ডিজিজ বুঝাই। ভেক্টর বর্ন ডিজিজ, এই দেখো, এই বর্ন মানে হচ্ছে আমাদের জন্মানোর বর্ন না, এই বর্ন মানে হচ্ছে স্থানান্তরিত, ট্রান্সফার। এই বর্ন মানে হচ্ছে স্থানান্তরিত। এই বর্ন মানে কি? স্থানান্তরিত। ওকে, ট্রান্সফার করা আর কি, ট্রান্সফার করা। আর ভাইয়া ভেক্টর মানে কি? আসো, এই ভেক্টরটাই হচ্ছে ইম্পর্টেন্ট। ভেক্টর মানে হচ্ছে তোমাদের ভেক্টর না, ফিজিক্সের যে ভেক্টর আছে ওই ভেক্টর না। এই বায়োলজিতে এই ভেক্টর মানে বোঝাতে যাচ্ছে
আর্থ্রোপোডা পর্বের বা যে কোনো প্রাণী হইতে পারে, তবে বেশিরভাগ আর্থ্রোপোডা পর্বের প্রাণী চিনো তো? কীট পতঙ্গ চিনো তো? কীট পতঙ্গ। মশা আর্থ্রোপোডা পর্বে কিনা? মশা আর্থ্রোপোডা পর্বের। মাছি আর্থ্রোপোডা পর্বে কিনা? মাছি আর্থ্রোপোডা পর্বের। আর কে আছে? অনেকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী আছে। তো মূলত আর্থ্রোপোডা পর্বের প্রাণীরাই ভেক্টর হয়, তবে অন্য কেউ হতে পারে, তো আমি আর্থ্রোপোডাই বলি। সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? আর্থ্রোপোড। বলতো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের কি বলা হয়? আর্থ্রোপোড। তো আর্থ্রোপোড যারা আছে, এক্সাম্পল লিখতে পারবো আর্ধবিট করা, মশা, মশকি, মাছি, কীটপতঙ্গ। মশকি, মাছি, কীটপতঙ্গ যা যা আছে, ইটিসি লিখো, ইটিসি। হ্যাঁ, মশকি, মাছি, কীটপতঙ্গ যা যা আছে তারই হচ্ছে আর্থ্রোপড। তো আর্থ্রোপডরা কি করে? আর্থ্রোপডরা বাহক হিসেবে কাজ করে। কি করে? বাহক হিসেবে কাজ করে। কিসের বাহক? জীবাণুর বাহক। জীবাণুর বাহক হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে তারা জীবাণু ধারণ করে, এবং জীবাণু ধারণ করে তারা কি করে? জীবাণু মানুষ থেকে মানুষে বা প্রাণীতে ছড়াই দেয়, বা প্রাণীতে ছড়িয়ে দেয়। আমি একটু সাজায় লিখে দিচ্ছি, হ্যাঁ, কারণ অনেকে নোট করতে পারো না তোমরা। তো ভাইয়া এভাবে যা যা লিখতেছি এগুলো লিখলেই চলবে। তাহলে আর্থ্রোপড মানে হচ্ছে কারা? মশকি, মাছি, কীটপতঙ্গ ইত্যাদি আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পড়ছো। বাহক হিসেবে কাজ করে। কিসের বাহক? জীবাণুর বাহক। তারা কি করে? এই জীবাণুগুলোকে কামড়ের মাধ্যমে, মশা তো কামড় দিবে, মাছিও কিন্তু ইয়া করবে, তোমার বিভিন্ন খাবারে বসবে। তো বিভিন্ন খাবারে বসার সময় জীবাণুটারে দিব, ওই খাবারটা তুমি খাইলেই তো তুমি জীবাণু খাই ফেলছো। সো বাহক হিসেবে কাজ করে। আর জীবাণুগুলা মানুষে ছড়াইতে পারে অথবা বিভিন্ন প্রাণীতেও ছড়াইতে পারে। ব্যাপারটা এমন না যে শুধু মানুষে ছড়াবে, প্রাণীতেও, অন্যান্য প্রাণীতেও ছড়াইতে পারে। তো তাদেরকেই বলা হয় ভেক্টর। ওদের দ্বারা যে রোগটা হয় ওই ধরনের রোগকে বলা হয় ভেক্টর বর্ন ডিজিজ। দ্যাট মিনস এই ভেক্টর কারা? যারা আর্থ্রোপড মানে বাহক হিসেবে কাজ করে, জীবাণুগুলাকে স্থানান্তরিত করে কোথায়? মানুষে অথবা বিভিন্ন প্রাণীতে। এইবার তোমরা আমাকে কমেন্টে বলবা কয়েকটা ভেক্টর বর্ন ডিজিজের নাম। এটা কিন্তু এটা তোমরা পারবা। দেখি কয়েকটা বলো, কমেন্টে বলো ভেক্টর বর্ন ডিজিজ, এটা তোমরা পারবা। কয়েকটা ভেক্টর বর্ন ডিজিজের নাম বলো। তোমরা আমাকে কমেন্টে কয়েকটা ভেক্টর বর্ন ডিজিজের নাম বলো। ম্যালেরিয়া, আচ্ছা ম্যালেরিয়া, ওকে। আর নেই ম্যালেরিয়া। ডেঙ্গু, ম্যালেরিয়া, ডেঙ্গু, করোনা। এই করোনা, এখানে করোনা করতে আসলো? করোনা না, ডেঙ্গু, ম্যালেরিয়া। আমি তোমাদের আনসার পাইছি। তোমরা খুব কমন দুইটা নাম জানো। একটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু ডেঙ্গু কেমনে হয়? মশকি এডিস, মশকি এডিস মশা। মশা বলবা না, মশকি বলবা, কারণ মাইয়া করে ফোলা করে না। মশকি এডিস, এডিস মশা। অনেকে বলে ভাইয়া এই ডেঙ্গু সরাইকে এডিস মশা। ভাই এডিস মশা না, এডিস মশকি বলো। 2 নাম্বার ম্যালেরিয়া। এই যে আমাদের এই চ্যাপ্টারটা তো মূলত ম্যালেরিয়া নিয়ে। এই ম্যালেরিয়া কিন্তু কোন মশকি? মশকি কোন মশকি বলো? কোন মশকি? মশকি অ্যানোফিলিস। মশকি অ্যানোফিলিস। একটু আগে আমি বলছি না এগুলা? অ্যানোফিলিস মশকিটা বলছি না? তো অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া একটা ভেক্টর বর্ন ডিজিজ। ম্যালেরিয়া ইটস এ ভেক্টর বর্ন ডিজিজ। ডেঙ্গু ইটস এ ভেক্টর বর্ন ডিজিজ। তারপর আর কি ভেক্টর বর্ন ডিজিজ থাকতে পারে? একটু আগেই আমি বলছি তোমাদেরকে চিকুনগুনিয়া, খুবই কমন। এটা আসছিল আমাদের বাংলাদেশে একটু ঘুরে টুরে চলে গেছে।
আমাদের বাংলাদেশে একটু ঘুরতে চিকুনগুনিয়া আসছিল, এবং এই চিকুনগুনিয়া কিন্তু সেম মশকি এডিস, তাই ডট ডট দিছি। চিকুনগুনিয়া কিন্তু এডিস মশকির কারণে হয়, এটাও এডিস মশকি। তারপর আরেকটা লিখতে পারো জিকা ভাইরাস, জিকা জিকা জিকাও কিন্তু মশকি এডিস। মানে মশকি এডিস তিনটা করতে পারে, মশকি এডিস ডেঙ্গু করতে পারে, মশকি এডিস চিকুনগুনিয়া করতে পারে, মশকি এডিস জিকা করতে পারে, আর মশকি অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া করতে পারে। আমাদের টপিক কিন্তু ম্যালেরিয়া, দ্যাটস মিনস ম্যালেরিয়া হয় মশকি অ্যানোফিলিসের কারণে। তো ম্যালেরিয়া ইটস এ ভেক্টর বর্ন ডিজিজ। হোয়াট ইজ ভেক্টর বর্ন ডিজিজ? ভেক্টর বর্ন ডিজিজ মানে হচ্ছে যেটা কীট পতঙ্গ মানে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মাধ্যমে, মানে মশা মাছি এগুলোর মাধ্যমে রোগগুলা মানুষে অথবা প্রাণীতে ছড়ায়। যেমন মশা আমারে কামড় দিবে, মশকি আমারে কামড় দিবে, কামড় দিয়ে জীবাণুটা আমার ভেতরে রক্তে পাঠিয়ে দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, তোমরা একটু আমাকে বলবা যে এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, ভেক্টর বর্ন ডিজিজ বুঝতে পারছো কিনা। তোমরা আমাকে একটু বলো যে ভেক্টর বর্ন ডিজিজ বুঝতে পারছো কিনা। তো তোমরা একটু আমাকে একটু বলো ভেক্টর বর্ন ডিজিজ বুঝতে পারছো কিনা। ওকে, বুঝতে পারছো? তো ভাইয়া মুছে দিই এগুলা, তো ভাইয়া এগুলো মুছে দিই। এবার আসো আমরা ম্যালেরিয়া কেন হয়, ম্যালেরিয়া কি এটা বুঝছি, ম্যালেরিয়া কেন হয় সেটাও বুঝছি, ম্যালেরিয়াটা কে বহন করে নিয়ে আসে, ম্যালেরিয়ার সোর্সটা কি সেটাও জানি। তো চলো এবার আমরা ম্যালেরিয়ার যে শ্রেণীগত বিন্যাস মানে সিস্টেমেটিক পজিশন সেটা জেনে আসি। তো তোমরা এখানে একটু ইয়া দাও, এটা খুবই একদম সিম্পল বইয়ে আছে, সিস্টেমেটিক পজিশন। ভাই সিস্টেমেটিক পজিশন ইংরেজি, এটা বাংলা মানে কি? ইংরেজি বাংলাটা হচ্ছে শ্রেণী বিন্যাসগত অবস্থান, এটার বাংলাটা হচ্ছে শ্রেণী বিন্যাসগত অবস্থান। তো আমরা জানি যে ম্যালেরিয়া একটা পরজীবীর কারণে হয়, ওই ম্যালেরিয়া পরজীবীর গণটার নাম আমরা শিখে ফেলছি, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম। এখন প্লাজমোডিয়ামের অনেকগুলো প্রজাতি আছে, প্লাজমোডিয়াম তো একটা গণর সাথে যেটা থাকে সেটা হচ্ছে প্রজাতি। তো প্লাজমোডিয়ামের অনেকগুলা প্রজাতি আছে, প্রায় 60টা প্রজাতি আছে। ওই 60টা প্রজাতি ম্যালেরিয়া রোগ সৃষ্টির জন্য দায়ী। কিন্তু আমি যদি মানুষের ক্ষেত্রে বলি, মানুষের ক্ষেত্রে তুমি শুধুমাত্র 4 ধরনের প্রজাতি পাবা। প্লাজমোডিয়ামের কয়টা প্রজাতি পাবা মানুষের ক্ষেত্রে? শুধুমাত্র 4 ধরনের প্রজাতি পাবা, যেটা মানুষে ডিজিজ করে। আর বাকি যে 56টা আছে, ওই 56গুলো বিভিন্ন প্রাণীতে করে, প্রাণীতে হয়, মানুষ ছাড়া বিভিন্ন প্রাণীতে হয়। আমি বললাম না যে সেটা মানুষ, মশাটা মানুষকেও কামড়াইতে পারে, একটা প্রাণীকেও কামড়াইতে পারে না? মশা কারে কামড়ায় না? যারে ভাই তারে কামড়ায় রক্ত খাওয়ার জন্য। তো শুধুমাত্র কি রোগটা কি আমাদের হবে? না, প্রাণীদেরও হবে। শুধুমাত্র 4 ধরনের প্রজাতি মানুষের রোগ সৃষ্টি করে, বাকি 56টা প্রজাতি অন্য প্রাণীতে। তাই আমরা শুধুমাত্র 4টা প্রজাতির নাম মনে রাখবো, মুখস্থ করে ফেলবো, এগুলার কারণে কি কি রোগ হয় সেগুলো জানবো, আর এগুলা কি কি লক্ষণ দেখা যায় সেগুলো জানবো, এগুলো পরে। এবং 4টা প্রজাতির মধ্যে কোন প্রজাতি নিয়ে তোমাদের বইয়ে আলোচনা করছে? তোমাদের বইয়ে শুধুমাত্র একটা প্রজাতি নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। বাকি 3টা প্রজাতি নিয়ে তোমাদের বইয়ে আলোচনা করে নাই। ওই 3টা প্রজাতি জাস্ট নামগুলা জানলে হবে, রোগের নামটা জানলে হবে এবং লক্ষণগুলা জানলে হবে। এটা আমরা পরে আসতেছি। তো তোমাদের 4টা প্রজাতি আছে, 4টা প্রজাতির মধ্যে যেগুলো মানুষের রোগ সৃষ্টি করে, তার মধ্যে একটা প্রজাতি শুধুমাত্র এখানে আলোচনা করা হয়েছে। আমরা সেই প্রজাতির সিস্টেমেটিক পজিশনটা দেখব। তো প্রথমে তোমরা বলো সিস্টেমেটিক পজিশন আসলে সবার আগে কি লিখতে হয়? কিংডম। তাহলে আমরা এখানে কি লিখব? কিংডম। তোমরা কি জানো, একটু আগে আমি বলছি এটার কিংডম কি? 5টা কিংডম। 5টা কিংডমের মধ্যে একটা হচ্ছে মনেরা, একটা হচ্ছে প্রোটিস্টা, একটা হচ্ছে ফানজি, একটা হচ্ছে এনিমেলিয়া, আর একটা হচ্ছে প্লান্টি। দেখি আমাকে বলো তো এই কিংডমটা আমি কি বলছিলাম, মনে আছে? প্রোটিস্টা। তাহলে এটা এই কিংডমটার নাম দাও প্রোটিস্টা। কিংডমের পর যেটা থাকে সেটা হচ্ছে সাব কিংডম। তোমরা একটু বাঁকা বাঁকা করে লিখবা, কারণ তোমরা জানো এভাবে যতই নিচের দিকে যাওয়া যায় বাঁকা বাঁকা করে লিখতে হয়, মানে একটু এভাবে লিখতে হয়। সাব কিংডম কি? প্রোটোজোয়া। একটু আগে আমি তোমাদেরকে এগুলো বলছি, প্রোটোজোয়া সম্বন্ধে বলছি, প্রোটোজোয়া। সাব কিংডমের পর যেটা থাকে ফাইলাম। ফাইলামটা কি বলতো? ফাইলামটা হচ্ছে এপিকমপ্লেক্সা।
এপি কমপ্লেক্সা। ফাইলামের পর যেটা থাকে সেটা হচ্ছে ক্লাস। ক্লাসটা কি বলতো ভাইয়া? ক্লাসটা হচ্ছে হিমোস্পোরিডিয়া। হিমোস্পোরিডিয়া। ক্লাসের পর কি থাকে বলতো? অর্ডার। অর্ডারটা কি? অর্ডার হচ্ছে প্লাজমোডিডি। অর্ডারের পর যেটা থাকে সেটা হচ্ছে, আচ্ছা ভাই একটু ভুল লিখছি এখানে। ক্লাস, তোমরা বই দেখো, বই আছে, আমি ভুল টুলও লিখতে পারি। ক্লাসটা হবে স্পোরোজোয়া। তোমরা এখানে একটু কারেকশন করো, বা বই আছে বই দেখো। স্পোরোজোয়ার পর অর্ডারটা হবে তোমার হিমোস্পোরিডি। একটু বই দেখো, স্পোরিডিয়া। ফ্যামিলিটা দেখো, ফ্যামিলি হচ্ছে প্লাজমো ডিডি। মনে রাখবা ফ্যামিলির নামের শেষে IDAE থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে ফ্যামিলি ভুল লিখছো কিনা। ফ্যামিলির নামের শেষে এই 4টা অক্ষর মিল থাকবে, IDAE, তাহলে তুমি বুঝতে পারবে ভুল লিখছো। আমি এটা দেখেই ভুলটা যাচাই করছি। ঠিক আছে, তোমারও যখন ভুল হবে তুমি এভাবে যাচাই করবা। জেনাসটা তো তোমরা জানোই, জেনাসটা হচ্ছে প্লাজমোডিয়াম। দেখা যাচ্ছে কিনা? আই হোপ দেখা যাচ্ছে। জেনাসের পর সবার শেষে যেটা থাকে স্পিসিসটা হচ্ছে প্লাজমোডিয়াম। শুধুমাত্র পি লিখলাম, নিচে দাগ দিবা। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা নিয়েই তোমাদের বইয়ে আলোচনা করছে, শুধু ডিটেল এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নিয়েই তোমাদের ডিটেল আলোচনা করছে। তো এটার সিস্টেমেটিক পজিশন দিছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। স্পিসিসের নামের শেষে দাগ দিতে হবে। এটা তোমার 1 নম্বরে আসবে, এটা তোমার জ্ঞানমূলকের 1 নম্বরে আসবে, 2 নম্বরে না। এটা জ্ঞানমূলকের 1 নম্বরে আসবে। বলবে যে তোমার প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের শ্রেণীবিন্যাসগত অবস্থান দেখাও অথবা সিস্টেমেটিক পজিশন দেখাও। শ্রেণীবিন্যাসগত অবস্থান দেখাও অথবা সিস্টেমেটিক পজিশন দেখাও, তখন তোমাকে এটা লিখে দিয়ে আসতে হবে। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের মনে রাখবা স্পিসিসের নামের নিচে দাগ দিতে হয়। এটা না, দাগ না দিলে একজন টিচার কাটতে পারে, তার যদি ইচ্ছা করে সে চাইলে কি করতে পারে? কাটতে পারে। ওকে, তাহলে ভাইয়া কি বললাম? ভাইয়া বললাম যে মানুষের ক্ষেত্রে 4 ধরনের প্রজাতি রোগ সৃষ্টি করতে পারে ম্যালেরিয়া। 4 ধরনের প্রজাতির মধ্যে 1 ধরনের প্রজাতির নাম তোমরা শিখে ফেললা, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এটা মানুষের শরীরে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। এরকম আরো 3টা প্রজাতি রোগ সৃষ্টি করে। ওই 3টা প্রজাতি সম্বন্ধে তোমার একটু জানতে হবে, ডিটেল জানতে হবে, জাস্ট একটু জানতে হবে। ডিটেল তো শুধুমাত্র এটা জানবা যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ঠিক আছে, তো এখন মানুষের শরীরে যে 4 ধরনের প্রজাতি রোগ সৃষ্টি করে, তার মধ্যে ওগুলার নাম দেখব, প্রজাতির নাম দেখব, রোগ দেখব আর লক্ষণ দেখব। তো এই 4টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো MCQতে আসে, 2 নম্বরেও আসে। তো ভাই এটা একটু মুছে দিচ্ছি, এটা আর কোনো কাজ নাই। তার মানে তোমরা এভাবে চার্ট করবা। দেখো ভাই একটু দেখাই দিচ্ছি, এভাবে একটু চার্ট করবা। এখানে লিখবা যে মানব দেহে, লিখবা শুধু মানব দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী। এভাবে লিখো, মানব দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী 4টি প্রজাতি। 4টি প্রজাতি, হ্যাঁ 4টাই থাকে, 4টাই করে, বাকিগুলো করে না। বাকিগুলো এনিমেলে করে, অন্যান্য প্রাণীতে করে। তো তোমরা এভাবে কি করবা? বক্স করবা। বইয়ে আছে অবশ্য, কিন্তু বইয়ে তো আছে, এটা আমিও জানি, কিন্তু বুঝতে হবে তোমাকে, রোগগুলোর নাম বুঝতে হবে, মানেটা বুঝতে হবে। বইয়ে নাম দেওয়া আছে কিন্তু মানে দেওয়া নাই, সো তোমাকে মানে বুঝতে হবে। এখানে লিখবা, এখানে কি লিখবা বলো? এখানে লিখবা ম্যালেরিয়া পরজীবীর নাম। ম্যালেরিয়া পরজীবীর নাম এভাবে লিখো। তারপর এখানে লিখো রোগের নাম। রোগের নামগুলো অনেকে বুঝবে না, এগুলো বুঝাই দেওয়ার দায়িত্ব আমার। রোগের নাম এখানে লিখো
জ্বরের প্রকৃতি, আমি বারবার বলছি ম্যালেরিয়া একটা কি জ্বর, যেমন তেমন জ্বর না, মারাত্মক লেভেলের জ্বর। সো জ্বরের প্রকৃতি সম্বন্ধে এই 3টা ঘর করবা এবং এখানে 4টা প্রজাতি লিখবো। প্রথম প্রজাতি আমরা যেটা শুনছি সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটাই আমরা একটু আগে লিখছি, এটা খুবই কমন। এটা যে রোগটা করে ওই রোগের নামটা জানতে হবে, মানে বুঝতে হবে, মানে না বুঝলে হবে না। এই রোগের নাম হচ্ছে, লিখো, বিনাইন, বইয়ে তো আছে, লিখতে হবে না, বিনাইন, জাস্ট বুঝতে হবে, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। এটা হচ্ছে রোগের নাম। নিশ্চয় নাম দেখে বোঝা যাচ্ছে না বিনাইন মানে কি, টার্সিয়ান মানে কি, এগুলো তো বুঝতে হবে, বইয়ে তো আছে। দেখো বিনাইন মানে কি, বিনাইন মানে হচ্ছে হার্মলেস। বিনাইন মানে কি ভাইয়া? বিনাইন মানে হচ্ছে হার্মলেস, যে ক্ষতি করে না, ভালো। বিনাইন মানে হচ্ছে হার্মলেস, ভালো, ক্ষতি করে না, ভদ্র, এটাই মানে বিনাইন। যেহেতু এগুলো ইংরেজি শব্দ না তাই তোমরা বুঝো না, ইংরেজিতে শব্দ হইলে তো তোমরা বুঝে যাইতা, ইংরেজিতে বলে হার্মলেস, তো এখানে তো লিখতেই পারতো হার্মলেস। যেহেতু ইংরেজি শব্দ না তাই তুমি বুঝতেছো না। বিনাইন এগুলো ইংরেজি শব্দ না, এগুলো ল্যাটিন গ্রিক শব্দ, দ্যাটস ওয়াই তুমি বুঝতে পারি না। বিনাইন মানে হচ্ছে হার্মলেস, দ্যাট মিনস প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা কেউ যদি আক্রান্ত হয় তার জ্বর হবে, ঠিক আছে, বাট তার তেমন কোনো ক্ষতি হবে না, মারাত্মক কোনো ক্ষতি হবে না, মানে মৃত্যুর মতো এরকম অবস্থা দেখা দিবে না, এটাই বুঝাতে যাচ্ছে। সো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে মোটামুটি সংকটাপূর্ণ, আসলে সংকটাপূর্ণ মানে কি, অসংকটাপূর্ণ, মানে তার তেমন কোনো ক্ষতি হবে না, যে জ্বরটা হবে আর কি, বুঝতে পারছো? মারাত্মক ম্যালেরিয়া না, কমন ম্যালেরিয়া, তোমার সমস্যা হবে না তেমন। দ্যাটস ওয়াই বিনাইন। ম্যালেরিয়া তো জানো কি, টার্সিয়ান মানে কি মনে রাখবা, টার্সিয়ান এগুলো মানে হচ্ছে পরিমাপের কিছু জিনিস। যেমন আমি তোমাদেরকে বলি, আমরা পরিমাপের জন্য মিটার ইউজ করি, সেন্টিমিটার ইউজ করি। যেমন আমি যদি বলি ভাইয়া মিটার এককটা বড় না সেন্টিমিটার এককটা বড়, তো তুমি অবশ্যই বলবা মিটার এককটা বড়। এখন আমি যদি বলি যে ভাই কিলোমিটার বড় না মিটার বড়, তুমি অবশ্যই বলবা কিলোমিটার বড়, বড় বড় একক এগুলা, কিলোমিটার তো বড়, কিলোমিটারের উপর আরও বড় একক আছে। এখন আমি যদি বলি গ্রাম বড় না কেজি বড়, তাহলে তুমি বলবা ভাই কেজি বড়, অনেক বড়। এখন আমি যদি বলি টন বড় নাকি কেজি বড়, তুমি বলবা টন বড়। তো পরিমাপের বিষয় ঠিক সেমভাবে জ্বর পরিমাপের জন্য একটা মাপ থাকে। জ্বর যেহেতু বললাম যে জ্বর, এটা জ্বর হবে, সো জ্বর পরিমাপের জন্য একটা মাপ দিছে, সেটা হচ্ছে টার্সিয়ান। এটা মানেটা বোঝাচ্ছে জ্বরটা কিভাবে আসবে, সেটা হচ্ছে জ্বরটা হচ্ছে 48 ঘন্টা পর পর আসবে, মানে 2 দিন পর পর। তাহলে জ্বরের প্রকৃতি কি এরকম, 48 ঘন্টা পর পর জ্বর আসবে। তাহলে এই জ্বরগুলা দেখে তুমি বুঝতে পারবা, মোটামুটি বুঝতে পারবা আসলে ম্যালেরিয়া হয়েছে কিনা। এগুলো প্রধান লক্ষণ। যদি দেখো যে 2 দিন পর পর করে জ্বর আসতেছে, তাও কিরকম কাঁপুনি দিয়ে, মানে তোমারে শেক করবে, শেক মেরে মেরে জ্বর আনবে, তাও কয়দিন পর পর, 2 দিন, মানে 48 ঘন্টা পর পর, তাহলে মোটামুটি একটা ম্যালেরিয়ার প্রধান লক্ষণ এটা বোঝা যায় যে মনে হয় ম্যালেরিয়া হয়েছে। তখন তুমি নিজে চিন্তা করবা আমার মনে হয় ম্যালেরিয়া হয়েছে, যাই একটু টেস্ট করাই আনি, এরকম তুমি মনে করবা, এটা হচ্ছে প্রধান লক্ষণ। এখন 2 দিন পর পর যদি এরকম হয়, তোমার কি জ্বরটা হয়, তখন এটাকে বলে টার্সিয়ান মাপ। জ্বরের মাপটা নিলাম আমি, 2 দিন পর পর হচ্ছে বিধায় মাপটা হচ্ছে টার্সিয়ান। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি, এরকম শুনছ? প্রাইমারি, সেকেন্ডারি, প্রাইমারি মানে হচ্ছে একদম প্রাথমিক শুরুর দিকের মাপ, সেকেন্ডারি হচ্ছে তারপরের মাপ, টার্সিয়ারি হচ্ছে তারপরের মাপ, কোয়াটার্নারি হচ্ছে তারপরের মাপ, এগুলো মাপ বোঝায়। তো টার্সিয়ারি এটাই বোঝাচ্ছে। তার মানে হার্মলেস না, তোমার তেমন কোনো সমস্যা হবে না, মানে এত চিন্তা করার বিষয় না। এখন আসো ভাইয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সগুলো আরও একটা প্রজাতি আছে, সেটার নাম বলেন। আরেকটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরি, ভালোভাবে খেয়াল করবা, প্লাজমোডিয়াম ম্যালেরি। এই প্রজাতি দ্বারা যে রোগটা হয় সেটার নাম লিখো, যেটার নাম বইয়ে আছে, সেটার নাম হচ্ছে কোয়ার্টার্ন ম্যালেরিয়া। কোয়ার্টার্ন ম্যালেরিয়া। ভাইয়া ম্যালেরিয়া মানে তো বুঝছি, কিন্তু কোয়ার্টার্ন মানে বুঝি নাই। ভালোভাবে খেয়াল করো, টার্সিয়ান
টার্সিয়ানের পর যেটা থাকে সেটা হচ্ছে কোয়াটার্ন। প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটার্নারি। টার্সিয়ারি, কোয়াটার্নারি, টার্সিয়ান, কোয়াটার্ন। দ্যাট মিনস টার্সিয়ান মানে যদি 48 ঘন্টা পর পর হয়, তাহলে কোয়াটার্ন মানে হচ্ছে 72 ঘন্টা পর পর। 72 ঘন্টা পর পর। তার মানে এই ক্ষেত্রে জ্বরটা 3 দিন ফর করে হয়, 3 দিন ফর। মানে জ্বরের স্থায়িত্বটা বাড়তেছে। দ্যাট মিনস এই ধরনের রোগটাকে মোটামুটি হালকাভাবে নেওয়ার মতো না, এই রোগটাকে হালকা মতো নেওয়ার মতো না, এটা ডেঞ্জারাস স্টেপসের বলা যায়। যেহেতু 72 ঘন্টা পর একটা জ্বর যদি তোমার 3 দিন থাকে ভাই, তুমি বুঝতে পারতেছ 3 দিন পর পর জ্বর আছে, মানে তোমার তো 3 দিন ধরে জ্বর থাকবে। ব্যাপারটা কিন্তু খুবই রিস্কি। সো এটাকে মোটামুটি হার্মলেস বলা যায় না, এটা মোটামুটি একটু মারাত্মক বলা যায়। এই রোগটা মারাত্মক বলা যায়, কারণ এটা 72 ঘন্টা পর পর তোমার জ্বরটা আসে, কাঁপুনি দিয়ে জ্বরটা আসে। ভাই আরো দুইটা আছে না, ভালোভাবে খেয়াল করবা। প্লাজমোডিয়াম ভাইভেক্স জানো, এটা হচ্ছে হার্মলেস। বিনাইন মানে হচ্ছে হার্মলেস। আরো দুইটা জায়গায় এখানে থাকবে না, আমরা এখানেই লিখবো। তারপরটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি, ভালোভাবে খেয়াল করো। তারপরটা নাম কি? প্লাজমোডিয়াম ওভালি। এটার কারণে যে রোগটা হয় সে রোগটার নাম তুমি লিখতে পারো মৃদু, লিখো ভালোভাবে, মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। এখন তোমরাই আমাকে বলো, যেহেতু এখানে টার্সিয়ান লেখা পাইছ, তাহলে জ্বরের প্রকৃতি কেমন হবে? 48 ঘন্টা পর পর। একটু আগে বলছি না টার্সিয়ান হলে 48 ঘন্টা, এর আগেও টার্সিয়ানে 48 ঘন্টা, এখানেও টার্সিয়ানে 48 ঘন্টা পর পর হবে জ্বরটা। আর মৃদু যেহেতু বলতেছে, একটা হচ্ছে মৃদু, মৃদু মানে কি? মৃদু মানে হচ্ছে কম, মৃদু মানে হচ্ছে কম। দ্যাট মিনস এটাও তেমন ক্ষতিকর না, অক্ষতিকর, হার্মলেস। এটাকেও তুমি হার্মলেস বলতে পারো, যেহেতু মৃদু। মৃদু মৃদু মানে কি? কম 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 ইফেক্ট করবে তোমার শরীরে। সো এটা যেহেতু মৃদু, তাই এটাকেও তুমি হার্মলেস বা তেমন ক্ষতিকর বলতে পারবা, ক্ষতিকর বলতে পারবা না, বলবো অক্ষতিকর টাইপসের। ঠিক আছে, তাহলে কয়টা পাইলাম অক্ষতিকর টাইপসের বা হার্মলেস? দুইটা। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স আর একটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি। লাস্ট ওয়ান যেটা মারাত্মক, লাস্ট ওয়ান যেটা 3টার মধ্যে মারাত্মক, লাস্ট ওয়ান যেটা 3টার মধ্যে মারাত্মক, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপারুম। আমি মনে রাখার জন্য এভাবে উচ্চারণ করি, ফালসিপারুম। অ্যাকচুয়ালি এটাকে ফালসিপারুম উচ্চারণ করি, ফালসিপেরাম, ফালসিপারুম উচ্চারণ করি মনে রাখার জন্য। প্লাজমোডিয়াম ফালসিপারুম, এবং এটা খুব মারাত্মক ভাই, মারাত্মক। মারাত্মক বিধায় এটার নাম দিছে কিরকম দেখো, এটার নাম দিছে ম্যালিগনেন্ট। ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট টার্সিয়ারি, ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া। ভালোভাবে খেয়াল করো, যেহেতু টার্সিয়ান বলছে, তাহলে জ্বরের প্রকৃতি 48 ঘন্টা তো হবে সেটা বুঝছি, তবে এটা 36 থেকে 48 ঘন্টা লিখবা। 36 থেকে 48 ঘন্টা পর পর, 36 থেকে 48, যেহেতু টার্সিয়ান 48 ঘন্টা তো হবে, 48 লিখবা, 36টাও লিখবা, মানে 2-3 দিন পর পর করে হয় এরকম আর কি। এইবার আসো, ম্যালিগনেন্ট শব্দটার মানেটা কি? ম্যালিগনেন্ট শব্দটার মানে হচ্ছে ডেঞ্জারাস। এটা শব্দটার মানে হচ্ছে ডেঞ্জারাস। এই রোগটা তুমি যদি ট্রিটমেন্ট না করো, মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তোমাকে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা আছে, ভয়ের কোনো বিষয় না। ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা আছে, কিছু কিছু ড্রাগ আছে এগুলোর জন্য ইউজ করা হয়। ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু খাওয়া যাবে না, কোনো নিজের থেকে কোনো ড্রাগ খাওয়া যাবে না, অবশ্যই প্রেসক্রিপশনের মধ্যে খাইতে হবে। এবং এটা ম্যালিগনেন্ট মানেই হচ্ছে ডেঞ্জারাস। সো এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। তাহলে দেখছো এই শব্দগুলো কিন্তু বইয়ে আছে, কিন্তু তুমি কি করবা ভাইয়া? তুমি বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া আর কিচ্ছু বুঝছো? বিনাইন মানে কি, টার্সিয়ান মানে কি বুঝছো তুমি? কিছু তো বুঝো না, মুখস্থ কেন করতেছো? বুঝো না। ম্যালিগনেন্ট মানে কি বুঝছো তুমি? বুঝো নাই তো, তুমি মুখস্থ করতেছো, ঠিক আছে, তুমি আগে বোঝার চেষ্টা করো না। না বুঝার যদি স্কোপ না পাও তাহলে মুখস্থ করো। এখন তোমার যদি নিজ থেকে চেষ্টা না করো বুঝার, বা তুমি যদি সেভাবে খোঁজ খবর না নাও, তুমি যদি
বিভিন্ন সাইট থেকে জ্ঞান আহরণ না করে এগুলো জানার চেষ্টা না করো, তাহলে তো ভাইয়া হইল না। তাহলে তো জিনিসটা অনেকটা বাংলার মতো রিডিং পড়া। আজকাল তো বাংলাও রিডিং পড়লে হয় না, বাংলার মিনিংগুলো বুঝতে হয়। একটা কবিতা পড়তে হইলে তো কবিতার মিনিং বুঝতে হয়। সবচেয়ে বাংলার মধ্যে সবচেয়ে বাংলা পদ্যের মধ্যে সবচেয়ে টাফ আমি মনে করি কবিতা। কবিতার লাইনগুলো বুঝতে হলে তো মানে অনেক মিনিং বুঝতে হয়। কবিতা লেখাটা অনেক টাফ, কিন্তু মানে কবিতার ভাব সম্প্রসারণগুলো লেখা কিন্তু অনেক টাফ। ইভেন কি কবিতায় লাইনগুলোও তো বুঝতে হয়, বুঝতে হইলে তো নিজে নিজে বোঝা যায় না, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে তোমাকে বুঝতে হবে, জানতে হবে। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা একটু আমাকে বলো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, কমেন্টে একটু কমেন্ট করো যে এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো কিনা। ভাই বিনাইন একটু আবার বলেন। বিনাইন মানে হচ্ছে হার্মলেস, অক্ষতিকর। বিনাইন মানে হচ্ছে অক্ষতিকর, মানে এই রোগটা তোমার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, মানে স্বাভাবিকভাবেই নিবা, একটু ডাক্তারের পরামর্শ নিবা, এই সেই, মানে এত চিন্তার বিষয় না। হার্মলেস চিন্তার বিষয় হচ্ছে যদি এটা হয় প্লাজমোডিয়াম ফালসিফারাম ম্যালিগন্যান্ট টার্সিয়ারি, ইটস ডেঞ্জারাস। এটা হলে চিন্তার বিষয়, তোমাকে ট্রিটমেন্ট নিতেই হবে, ডাক্তারের পরামর্শভাবে চলতেই হবে। এই জন্য এই কথাগুলো মানে বুঝতে হবে, এগুলো মুখস্থ করলে তো হবে না। ম্যালিগন্যান্ট মানে বুঝতে হবে, টার্সিয়ারি মানে বুঝতে হবে, কোয়ার্টার শব্দগুলোর মানে বুঝতে হবে। এটাই বুঝাইতে যাচ্ছি। আরেকটা ক্লাস আছে, আচ্ছা আমি জানি না আরেকটা ক্লাস কয়টাই, দেখি তোমরা আমাকে একটু কমেন্টে বলো আরেকটা ক্লাস কয়টাই, নাহলে আমি ক্লাস শেষ করে দিই। আরেকটা ক্লাস কয়টাই রে? 21:17 বাজে, 9:30। এখন কি শেষ করে দিব তাহলে? এখন কি ভাইয়া শেষ করে দেব? করলে আচ্ছা আমি শেষ করে দিই, বাদ দাও, তোমাদের যেহেতু আরেকটা আছে তো ভাইয়া শেষ করে দিচ্ছি। সো তোমাদের আরও কিছু মানে আজকে এতটুকু থাক, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো শেষ করো আস্তে আস্তে, আগে আমাদের এত তাড়াহুড়া করার কিছু নেই, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা আজকে যেগুলো পড়েছি এগুলো একটু পড়ে ফেলবে, কারণ এখানে অনেক বেসিক আছে, অনেক বিস্তারিত আছে, অনেক কিছু জিনিস তুমি হয়তো বই পড়লে তোমার অনেক মনে প্রশ্ন জাগে, যেগুলো আনসার তুমি অনেক সময় পাও না, আশা করি সেগুলো পাইছো। এবং নেক্সট ক্লাসে আমরা ম্যালেরিয়ার ভিতরে যাইতে পারবো, একটু ভিতরে ঢুকতে পারবো, ম্যালেরিয়ার লক্ষণগুলো সম্বন্ধে জানতে পারবো, খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেক বুঝার কিছু আছে, অনেক সময় আমরা লক্ষণ মুখস্থ করি, লক্ষণ আসলে মুখস্থ করবা তো ঠিক আছে, বাট লক্ষণগুলো কেন হয় সেগুলোরও কিন্তু ব্যাখ্যা থাকে। লক্ষণগুলা কেন হয়, আমার শরীরে এই লক্ষণটা দেখা যায় কেন, আমার শরীরে ওই লক্ষণটা দেখা যায় কেন, এই লক্ষণগুলো জানাটাও কিন্তু আমাদের মানে কেন হয় জানাটাও কিন্তু জরুরি হয়ে পড়ে। তো আমি এই লক্ষণগুলো যেগুলো বলবো, উপসর্গ লক্ষণ যেগুলো, এগুলোরও কেন হয় সেগুলো বলার চেষ্টা করব। এবং নেক্সট ক্লাস আমরা মোটামুটি ডিপে ঢুকতে পারবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।